তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কাজ ক্ষমতা শক্তির। তো এই ক্লাসটা সম্পর্কে যদি শুরু করতে চাই তাহলে প্রথম যে কথাটা আসে সেই কথাটা হচ্ছে কাজ। প্রথম যে কথাটা আসে সেই কথাটা কি? ওয়ার্ক অথবা কাজ। ওয়ার্ক অথবা কাজ। প্রথম যদি ওয়ার্ডটা আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে প্রথম কথাটা কি আসবে? ওয়ার্ক অথবা কাজ। এখন এই ওয়ার্ক অথবা কাজ নিয়ে আমি কিছু কথা বলবো, তার আগে একটা কথা বলে নেই। এই চ্যাপ্টারটা কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণটা কি? আপনারা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বেন, স্থির তড়িৎ পড়বেন, সেখানে কিন্তু এই চ্যাপ্টারের কিছু অ্যাপ্লিকেশন আছে। যেমনটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আপনারা জানবেন শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা বা এনার্জি কনজারভেশন, এটা কত বড় পাওয়ারফুল একটা কনসেপ্ট। আপনি যদি মুখস্থ না করে থাকেন তাহলে বুঝতে পারবেন। এই এনার্জি কনজার্ভ করে আপনারা গতিবিদ্যায় যেসব ম্যাথমেটিক্স প্রবলেমগুলো সলভ করে আসছেন, এগুলো এনার্জি কনজার্ভ করে আপনি আবার এখানে সলভ করতে পারবেন। তার মানে আপনার দুইটা মেথড কিন্তু জানা হয়ে যাচ্ছে। তাই মুখস্থ না করে জাস্ট বুঝার চেষ্টা করবেন, দেখবেন কত ভালো লাগতেছে ফিজিক্সটা। ঠিক আছে, তাহলে এবার আসি যে আমাদের প্রথম কথাটা কি? কাজ সম্পর্কে। কাজ সম্পর্কে যদি বলতে যাই তাহলে ফিজিক্সের কাজ আর হচ্ছে যে আমরা নর্মালি যে কাজের কথা বলি, দুইটা টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, টোটালি ডিফারেন্ট। কি? সাপোজ ধরেন আমার সামনে একটা দেয়াল আছে, তো দেয়ালটাকে আমি ধাক্কা দিচ্ছি। ঠিক আছে, কথাগুলো একটু বুঝার চেষ্টা করি। আমার সামনে একটা দেয়াল আছে, তো দেয়ালটাকে আমি ধাক্কা দিচ্ছি। এখন দেয়াল কি নড়বে? দেয়াল তো নড়বে না। দেয়াল কি অবস্থায় থাকবে? নিজের জায়গায় রেস্ট অবস্থায় থাকবে। ঠিক আছে, তো এটা আমার ফ্যামিলির লোকজন দেখে কি বলবে? ফ্যামিলির লোকজন দেখে বলবে, বাবা রে তুই কত কাজ করছিস, ঠিক আছে নে বাবা তুই গ্লুকন ডি খা, তারপরে হচ্ছে যে কি বলা যায়, রেডবুল খা বা এনার্জি ড্রিঙ্ক খা। ঠিক আছে, আর যদি কেউ একজন বসে থাকে যে ফিজিক্স জানে, ঠিক আছে, তো একজন সায়েন্টিস্ট যদি পাশে বসে থাকে, তখন সে কি বলবে? সে হাসি দিয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছে, এ নাকি কাজ করছে। ঠিক আছে, তার মানে কাজের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? কাজের ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কাজ তখনই হবে যখন কি হবে? বস্তুটার স্মরণ হবে। কখন হবে? যখন আপনি কোনো বস্তুর উপরে ফোর্স, আমি কথাটা বলতেছি, আপনি যখন কোনো বস্তুর উপরে ফোর্স দিবেন, বল প্রয়োগ করবেন, তখন যদি বস্তুটার স্মরণ হয়, সেক্ষেত্রে কাজ হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ফোর্সের কথা যেহেতু বলেছি, কাজটাকে ডিফাইন করার আগে আমি একটা কথা ডিফাইন করে নেই, যে সেটা হচ্ছে কি? ফোর্স। ফোর্স বা বল বলতে আমরা কি বুঝি? ফোর্স বা বল বলতে আমরা কি বুঝি? ফোর্স বা বল হচ্ছে এমন এক ধরনের কোয়ান্টিটি যেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা মানের উপর ডিপেন্ড করে। সেটা কার কার উপর ডিপেন্ড করে বলেন তো? এক হচ্ছে মানের উপর ডিপেন্ড করে বা ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করে। সেকেন্ডলি কার উপর ডিপেন্ড করে? সেকেন্ড হচ্ছে আপনার ডিরেকশনের উপর ডিপেন্ড করে বা ডিরেকশনের উপরে নির্ভর করে। ডিরেকশন বলতে কি বুঝতেছি? দিক বুঝতেছি। ম্যাগনিটিউড বলতে কি বুঝতেছি? মান বুঝতেছি। আচ্ছা, এই দুইটা জিনিসের উপরেই কি ডিপেন্ড করে? আর কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্সি নাই? অবশ্যই আরো একটা কন্টেন্টের উপর ডিপেন্ডেন্সি আছে, এবং সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। কি বলতেছি? সেটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। সেটা কি? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি সেটা বোঝানোর আগে আমি এটাকে লিখে নেই যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। এখন এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা কি? আপনারা মান জানেন, দিক জানেন, কিন্তু এইটা সম্পর্কে হয়তোবা খুব কম স্টুডেন্ট আছেন যারা এইটা সম্পর্কে আপনারা জানেন। ওকে, তাহলে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা আসলে কি এটা বোঝার চেষ্টা করি। সাপোজ ধরেন যে আপনার সামনে একটা দেয়াল আছে, ঠিক আছে, তো দেয়ালটাকে আপনি ধাক্কা দিচ্ছেন, দেয়াল তো নড়বে না। দেয়াল কি নড়বে? দেয়াল কিন্তু নড়বে না। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, দেয়ালের মধ্যে যদি একটা লুজ কানেকশন ইট থাকতো, মানে ওই ইটটা হচ্ছে লুজ, ঠিক আছে, তো ওই ইটটাতে যদি আপনি ছোট্ট করে ধাক্কা দেন, ছোট্ট করে যদি টোকা দেন, ওই ইটটা কি পড়ে যাবে না? পড়ে কিন্তু যাবে। কিন্তু আপনি যদি পুরো দেয়ালটাকে ধাক্কা দিন, সেক্ষেত্রে কি দেয়ালটা নড়বে? নড়বে না। তার মানে আপনি কোন পয়েন্টে ফোর্স দিচ্ছেন, সেই পয়েন্টটার উপরে নির্ভর করতেছে ফোর্সের মান। কথাটা কি বুঝতে পারতেছেন? আরো একটা জিনিস চিন্তা করি, সাপোজ ধরেন যে একটা বোতলের কথা যদি বলি, এখানে যদি আমরা একটা বোতল এঁকে নেই, তাহলে এই বোতলের উপরে যদি আমি ফোর্স দিই, দেখেন
এখানে যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের উপর ফোর্সের মানটা ডিপেন্ড করতেছে, এটা আমরা বোতল দিয়েও বুঝতে পারি। বোতল দিয়ে কিভাবে বুঝতে পারি? ধরেন আমি একটা সারফেসের মধ্যে বোতল রেখে দিছি, এখন এই বোতলটার এই প্রান্তে যদি আমি ফোর্স দেই, এখানে যদি আমি ফোর্স দেই, তাহলে বোতলটা কি করবে? এদিক দিয়ে ঘুরে পড়বে, তাই না? কিন্তু যদি আমি এইখানে ফোর্স দেই, যদি আমি এইখানে ফোর্স দেই, তাহলে কি বোতলটা ঘুরে পড়বে নাকি সামনের দিকে যাবে? তার মানে তখন বোতলটা কি করবে? সামনের দিকে যাবে। একবার বোতলটাকে ফোর্স দিলে বোতলটা ঘুরে পড়বে, আবার বোতলটাকে ফোর্স দিলে বোতলটা সামনের দিকে যাবে। তার মানে আমি কোন পয়েন্টে ফোর্স দিচ্ছি, এই পয়েন্টটার উপরে ফোর্সের মান ডিপেন্ড করতেছে। এক সময় এইখানে ফোর্স দিলে সেটা সামনে যাচ্ছে, আবার এইখানে ফোর্স দিলে সেটা ঘুরে পড়ে যাচ্ছে। তার মানে ফোর্সের যে ভ্যালুটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করে, আমি কোন পয়েন্টে ফোর্স দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। কথাটা কি বুঝতে পারছেন? এই যে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের কথা বলতেছি, এটা মূলত আমরা বিস্তারিত আলোচনা করি হচ্ছে নিউটনীয় বলবিদ্যায়। নিউটনীয় বলবিদ্যা আপনাদের আবর্তনশীল গতি নামে একটা টপিকস পড়ানো হয়, ঠিক সেখানে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন নামে এই ফোর্স নামে সেই টপিকসটাতে আলোচনা করা হয়, ঠিক আছে? বাট আমরা এইখানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলতে অতটা ডিটেলস আলোচনা করব না। আমরা ধরে নেব আমি যেই পয়েন্টেই কোনো বস্তুর উপর ফোর্স দিচ্ছি না কেন, যে পয়েন্টেই কোনো বস্তুর উপর ফোর্স দিচ্ছি না কেন, এইটা সরাসরি তার ভরকেন্দ্র বরাবর কাজ করতেছে। আমরা কি ধরে নেব এখানে? আমরা ধরে নেব আমরা যে পয়েন্টেই কোনো বস্তুর উপর ফোর্স দিচ্ছি না কেন, সেটা সরাসরি কার উপর কাজ করবে? সেটা সরাসরি ভরকেন্দ্র বরাবর কাজ করবে। কথাটা ঠিক আছে? যেমন ধরেন আমি একটা সারফেস নিচ্ছি, তো এই সারফেসের উপরে আমি এম ভরের একটা ব্লক রাখলাম। কি ভরে ব্লক রেখেছি? এম ভরের একটা ব্লক রেখেছি। তো এম ভরের ব্লকটার আমি এই পয়েন্টে ফোর্স দিচ্ছি। কোথায় ফোর্স দিচ্ছি? উপরে ফোর্সটা দিচ্ছি, ঠিক আছে? এম ভরের ব্লকটার কোথায় আমি ফোর্স দিচ্ছি? ঠিক উপরে ফোর্স দিচ্ছি। যখন আমি উপরে ফোর্স দিব, ঠিক আছে, তো উপরে যখন ফোর্স দিচ্ছি তখন আমি কি ধরে নেব? এখানে আমরা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব না, বাট আমরা এখানে ধরে নেব যে এই ফোর্সটা এই ব্লকটার ভর কেন্দ্র বরাবর কাজ করতেছে। কোন দিকে কাজ করতেছে? ভর কেন্দ্র বরাবর কাজ করতেছে। যখনই ভর কেন্দ্র বরাবর কাজ করবে, তখন এটাকে আমি আলাদা করে এখানে লিখতে পারি না। আমরা তো জানি যে কোনো ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়। কিভাবে শিফট করা যায়? প্যারালাল ভাবে সমান্তরাল স্থানান্তর করা যায়। প্যারালাল শিফটিং কথাটার অর্থ কি? সমান্তরাল স্থানান্তর করা যায়। তাহলে যদি সমান্তরাল স্থানান্তর করতে হয়, তাহলে আমরা এই টোটাল এম ভরের বস্তুটাকে একটা পয়েন্ট মাস হিসেবে চিন্তা করতে পারি। পয়েন্ট মাস বলতে কি বুঝতেছি? পয়েন্ট মাস বলতে বুঝতেছি এই এম ভরের বস্তুটার টোটাল ভরটা এই ছোট্ট একটা ভরকেন্দ্রে নির্ভর করতেছে, বা এই ছোট্ট একটা ভরকেন্দ্রে আছে। এবার যদি ছোট্ট একটা ভরকেন্দ্রে থাকে, তাহলে এবার আমি কি করব? এইটার যতগুলা ফোর্স আছে আমি এইটার উপরে আঁকবো। যতগুলা ফোর্স আছে আমি সব ফোর্স কার উপরে আঁকবো? এই পয়েন্ট ফোর্সের উপরে আঁকবো। তাহলে যদি পয়েন্ট ফোর্সের উপরে আঁকি, তাহলে নিচে কত লাগতেছে? এম ভরের বস্তু যেহেতু, গ্র্যাভিটেশনাল ফোর্স তো আসবেই। কি ধরনের ফোর্স আসবে? গ্র্যাভিটেশনাল ফোর্স আসবে, তাই না? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আমরা কি পাবো? ওজন পাবো। এবং সেটা কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, তাই না? সেটা কি হবে? এমজি ফোর্স হবে এম ভরের বস্তুর জন্য। উপরে বস্তুটার কি করবে? অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে না? তাহলে উপরে বস্তুটার কাজ করবে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা আর দ্বারা জানি। এরপরে আমাদের কি ফোর্সগুলো সবগুলা দেখানো শেষ? সবগুলা দেখানো শেষ না, কিন্তু এখানে তো আরো একটা ফোর্স আছে। সেটা কোন দিকে আছে? ডান দিকে। তাহলে আমি এটাকে কি করব? ডান দিকে এফ মানের ফোর্সটা দেখাবো। আমরা কি এটা সবাই বুঝতে পারছি যে ফ্রি বডি, আর এই যে আমি একটা পয়েন্ট মাস ধরে সবগুলা ফোর্সের মান এঁকে দিলাম, এটাকে বলা হয় হচ্ছে আপনার ফ্রি বডি ডায়াগ্রাম। কি বলা হয়? ফ্রি বডি ডায়াগ্রাম। অর্থাৎ এটার অর্থ হচ্ছে মুক্ত বস্তু চিত্র। কি বলা হয়? মুক্ত বস্তু চিত্র বলা হয়, ঠিক আছে? তাহলে এইবার আমি কি করব? এবার এইখানে এই ফোর্সের দ্বারা কৃত কাজটা আমি বের করার ট্রাই করব, ঠিক আছে? এখন আমরা ফিজিক্সে যে ওয়ার্ক ডানটা নিয়ে আলোচনা করি, কৃত কাজটা নিয়ে আলোচনা করি, এই কৃত কাজটা খুব বড় মানের কৃত কাজ না। আমরা এখানে কি ধরনের কৃত কাজ নিয়ে আলোচনা করি? ছোট ছোট কৃত কাজ নিয়ে আলোচনা করি। কথাটা বুঝার চেষ্টা করেন। আমরা কি ধরনের কৃতকাজ নিয়ে আলোচনা করি? ছোট মানের কৃতকাজ নিয়ে আলোচনা করি। সাপোজ ধরেন এখানে ফোর্স দেওয়ার ফলে এখানে এটার ডিসপ্লেসমেন্ট হবে না। সাপোজ বস্তুটা ইনিশিয়ালি ছিল এখানে, তারপরে ফোর্স দেওয়ার ফলে আসছে কোথায়? এখানে,
ঠিক আছে, তাহলে ধরেন এইখান থেকে এইখানে আসতে তার ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়েছে ডিএস। কত সরণ হয়েছে? ডিএস সরণ হয়েছে। যদি ডিএস সরণ হয়, ডিএস মানে কি? ক্ষুদ্র একটা সরণ না? যদি ক্ষুদ্র সরণ হয় তাহলে ক্ষুদ্র সরণের দ্বারা কৃতকাজ কত হবে? ক্ষুদ্র হবে। ক্ষুদ্র সরণের দ্বারা কৃতকাজ আমি কি পাবো? ক্ষুদ্রই তো পাবো। তাহলে এইখানে কৃতকাজটা হবে হবে হচ্ছে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এফ ডট ডিএস। কি হবে? এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এফ যেহেতু ডিরেকশন আছে তার মানে ফোর্স কি? ভেক্টর রাশি। তার মানে এখানে ক্ষুদ্র কৃতকাজটা কি হবে? এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা কিভাবে আসছে এটা আমরা একটু পরেই দেখব। এই যে আমি লিখলাম এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা লিখার তো একটা কারণ আছে, এই কারণটা আমরা একটু পরেই দেখব। ঠিক আছে, তাহলে এইখানে ক্ষুদ্র কৃতকাজটা কি আসতেছে? এফ ভেক্টর ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এবার কথা হচ্ছে এখানে এফটা কি? এখানে এফ হচ্ছে ফোর্স। ফোর্স মানে কি? ফোর্স মানে বলতে আমরা বুঝি বলকে। এবং ডিএসটা কি? ডিএসটা আপনারা অনেকেই বলবেন, অনেকেই মনে মনে চিন্তা করবেন যে ডিএস মানে হচ্ছে সরণ। ডিএস মানে কিন্তু সরণ না। সরণটা কার সরণ? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের সরণ। আপনি যদি বলেন শুধু সরণ তাহলে এটা ভুল, আপনার কথাটা কি হচ্ছে? ভুল হচ্ছে। তাহলে এইখানে আমরা কার সরণটা নিয়ে চিন্তা করব? চিন্তা করব যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের সরণ। আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলতে কি বুঝি একটু আগেই আমি বলে আসছি। ঠিক আছে, তাহলে এইখানে ডিএসটা কি হবে? এখানে ডিএসটা হবে হচ্ছে সরণ, কিন্তু সেটা কার সরণ? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের। তাহলে এখানে আমরা লিখতে পারি ডিসপ্লেসমেন্ট, এটা মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ, ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। তার মানে সরণ অফ কার? কার সরণ? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের সরণ। কার সরণ লিখবো এখানে? আমরা সরণটা লিখবো হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের। সবাই এইটুকু বুঝতে পারছি কিনা আমাকে কমেন্ট করে জানান। সবাই এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাই। দ্রুত কমেন্ট করে জানাই যে আমরা এইটুকু বুঝতে পারছি কি না। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলতে কি বুঝি এবং পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাকে আমরা কোথায়? ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমরা কি ধরে নিচ্ছি? আমরা ধরে নিচ্ছি যে এটা ভর কেন্দ্র বরাবর কাজ করে। তারপরে বাকিগুলা আমরা সলভ করলাম। এবার এইটুকু বুঝতে পারছি কিনা দ্রুত সবাই কমেন্ট করে জানাই। দ্রুত সবাই কমেন্ট করে জানাই যে এইটুকু আমরা বুঝতে পারছি কি না, হ্যাঁ অথবা না। ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমরা এই যে আমরা এখানে এটা লিখলাম এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা কিভাবে লিখছি? এটাকে আমি বললাম আর হয়ে গেল? ব্যাপারটা কিন্তু তা না, একটু পরেই আমরা দেখবো যে কিভাবে লিখছি। আমার সাথে কানেক্টেড থাকেন, আমরা এটা নিয়ে আলোচনা করব। ভেরি গুড। এবার আসেন আমরা সামনে দিয়ে আলোচনা করি। এখন সামনে আলোচনা করার জন্য আমরা একটু এক্সপ্রেশনটা আরেকবার লিখে নেই যে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল? ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ছিল যে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। ঠিক আছে, এটা ছিল ডিডাব্লিউ। এখন কথা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বা আস্ক করি যে আপনারা কি আমাকে বলতে পারবেন যে এই কৃতকাজ যে পাচ্ছি, এই কৃতকাজটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? এটা স্কেলার রাশি হবে নাকি ভেক্টর রাশি হবে? আমি জানি এটার অ্যান্সার সবাই দিতে পারবেন। এটার অ্যান্সার কি করতে পারবেন? সবাই দিতে পারবেন। যেমন এইখানে আমরা কি দেখতেছি যে এফ ডট ডিএস লিখেছি, এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এখন আমরা তো ভেক্টরে পড়েই আসছি যে ডট প্রোডাক্টের মাধ্যমে যে ভ্যালুটা পাই সেটা কোন ধরনের ভ্যালু পাই? স্কেলার ভ্যালু পাই। সেটা কোন ধরনের ভ্যালু পাই? স্কেলার ভ্যালু পাই। তার মানে কৃতকাজ এখানে কোন রাশি হবে? স্কেলার রাশি। এই একজন ভেক্টর বলতেছে, কে ভেক্টর বললো? তার নামটাই আমি পড়তে পারতেছি না। ঠিক আছে, এটা কি বললেন আপনি? এটা কি রাশি হবে? স্কেলার রাশি হবে। সাদিয়াও বলতেছে ভেক্টর। সাদিয়া, কাজটা আপনি ঠিক করলেন না। আমরা কি জানি দেখেন তো যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি জানি? এ বি কস থিটা জানি না? এখন এ বি কস থিটা যদি জানি তাহলে এ বি কস থিটা কি একটা স্কেলার মান না? তাহলে ডট প্রোডাক্টের ফলে আমরা কোন রাশি পাবো? স্কেলার রাশি পাবো। তার মানে এই ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান হবে স্কেলার রাশি। ঠিক আছে, ভেরি গুড রিয়া, ভেরি গুড অনন্যা। ওকে, এরপরে আসেন। এবার যদি আমি বলি এর ইউনিট কত, ওয়ার্ক ডানের ইউনিট কত হবে? ইউনিট বা একক কি হবে? কেউ আমাকে বলতে পারবেন যে এর এককটা কি হবে? এগুলা কিন্তু মুখস্থ করতে যাবেন, এগুলো অটোমেটিক্যালি বের করা যায় এক্সপ্রেশন থেকেই। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কি হবে? ওয়ার্ক ডানের ইউনিট বা একক হবে জুল। ওয়ার্ক ডানের ইউনিট কি হবে? জুল। ওয়ার্ক ডানের ইউনিট কি হবে? জুল হবে। ওয়ার্ক ডানের ইউনিট লিখবো আমরা হচ্ছে জুল। তাহলে জে ইউ এল ই।
ওকে, তাহলে ওয়ার্ক ডানের ইউনিট আমরা বুঝেই যাচ্ছি যে এটা জুল। ঠিক আছে, এবার এই জুলটাকে আরেকভাবে লিখা যায়। এই জুলটাকে আমরা কিভাবে লিখতে পারি? অন্য আরেকভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? ফোর্সের একক কি বলেন তো? ফোর্সের একক বা বলের একক হচ্ছে নিউটন। ডিসপ্লেসমেন্টের একক কি? সরণের একক কি? মিটার। তার মানে আমরা এইখানে কি লিখতে পারি? নিউটন মিটার লিখতে পারি না? অবশ্যই কিন্তু এটাও লেখা যাবে। তার মানে এসআই একক আমরা কি বলতে পারি? জুল বলতে পারি অথবা নিউটন মিটার বলতে পারি। তবে এইখানে একটা কথা আপনারা খেয়াল রাখবেন, এখানে হচ্ছে যে বিজ্ঞানী জুলের আর কি স্মরণে আমরা এইভাবে লিখি আসলে তাদের সম্মান দেওয়ার অর্থে, যে এই যে আমি যখন জুল লিখবো, আমি যখন পুরা ওয়ার্ডটা লিখবো, যখন আমি পুরা ওয়ার্ডটা লিখবো তখন আমার প্রথম লেটারটা হবে কি? স্মল লেটারে। বাট আমি যদি শুধু জে লিখি তাহলে এটা কি হবে? যদি আমি শুধু প্রথম লেটারটা লিখি তখন আমি কি লিখবো? ক্যাপিটাল লেটারে লিখবো। ঠিক আছে, অর্থাৎ আমি যখন পুরো ওয়ার্ডটা লিখবো তখন প্রথম অক্ষরটা হবে কি? স্মল লেটারে। আমি যদি ইউনিটটার প্রথম অক্ষরটা লিখি তাহলে সেটা লিখবো হচ্ছে ক্যাপিটাল লেটারে। ঠিক আছে, এটা যেন আমাদের একটু মাথায় থাকে। এরপরে আসেন, এই জুলের তো ইউনিট, কাজের তো ইউনিট একটা পেলাম কি? জুল, একটা পেলাম নিউটন মিটার। আরো একটা তো ইউনিট আছে, সেটা সিজিএস এককে। এই যে আমরা জুলটা লিখেছি এটা কোন এককে লিখেছি বলেন তো? এটা লিখেছি হচ্ছে এসআই এককে। এটা কোন এককে লিখেছি? এসআই এককে। ঠিক আছে, এবার এটার সিজিএস ইউনিটটা কি হবে? এটার সিজিএস ইউনিট হবে, বা আর্গের সাথে যদি আমরা সম্পর্ক বের করতে চাই তাহলে 1 জুল সমান সমান আমরা কি পাই? 1 জুল সমান সমান পাই 10⁻7 আর্জ। 1 জুল সমান সমান কি পাই? 10⁻7 আর্ক। ঠিক আছে, তাহলে এই যে আমরা আর্ক পাচ্ছি এটা কোন ইউনিটে লিখেছি? এটা হচ্ছে আপনার সিজিএস ইউনিটে। ঠিক আছে, এগুলা জাস্ট হচ্ছে এক একটা ইউনিট কনভার্সন, আর কিছুই না। তাহলে এটাকে আমরা কি বলি? সিজিএস ইউনিটে আর্ক বলি। ঠিক আছে, আর এখান থেকে আমরা একটু আগে দেখে আসছি এটা কোন ধরনের রাশি? এটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এখানে আরো একটা কথা যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যে আপনারা কি আমাকে বলতে পারবেন এর মাত্রাটা কি হবে? এই কাজের মাত্রাটা কি হবে? কেউ বলতে পারবেন? কাজের মাত্রা কি হবে? কাজের মাত্রা, ফোর্সের মাত্রা কি? ফোর্স কি? এফ ইজ ইকুয়াল টু কত? এম এ। তাহলে ভরের একক কি? মাস, তাই না? ভরের একক কি আসবে? মাস। তারপরে হচ্ছে এ, এ মানে কত? এল টি ইনভার্স 2, তাই না? তাহলে এম এল টি ইনভার্স 2। আর এইখানে কি পাচ্ছি? মিটার। তার মানে মিটারের একক কি? লেন্থ। তার মানে এখানে কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এটাই হবে কি? তার মাত্রা। তাহলে এখানে কাজের মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এগুলা কিন্তু মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট আপনি আপনার এক্সপ্রেশন থেকে কি করতে পারবেন? বের করে নিতে পারবেন। আবার এগুলো অনেকবার আসে। ঠিক আছে, আচ্ছা, কাজের সাথে সাথে আরেকটা কোয়ান্টিটির মাত্রা সেম হয়। ঠিক আছে, সেটা কি? আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। কাজের মাত্রা যা, আরো একটা কোয়ান্টিটি আছে যেটার মাত্রা কি হয়? সেম হয়। ঠিক আছে, এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি এটা আবার সামনে আলোচনা করব, যখন আলোচনা করব তখন আমি বলে দিব। ঠিক আছে, এরপরে আসি যে এটা কোন ধরনের রাশি ছিল? এটি ছিল স্কেলার রাশি। এটি স্কেলার রাশি। স্কেলার স্কেলার রাশি। ঠিক আছে, সবাই কি আমরা এইটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ অথবা না? সবাই একটু কমেন্ট করে জানাই যে আমরা এইটুকু বুঝতে পারছি কি না। আমরা এইটুকু বুঝতে পারছি কি না একটু কমেন্ট করে জানাই। আমরা এইটুকু বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাই। সবাই এইটুকু বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাই। আচ্ছা, কাজের শক্তি, এখানে পাওয়ার কে বলতেছে বলেন তো? পাওয়ার হবে নাকি শক্তি হবে? এনার্জি হবে, কিন্তু কৃতকাজ আর শক্তির মাত্রা কি হয়? সেমই হয়। কাজ করার সামর্থ্যকেই তো কি বলা হয়? শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকেই যদি শক্তি বলা হয় তাহলে শক্তি আর আপনার হচ্ছে যে কৃতকাজের মাত্রা কি হবে? সেম হবে না? আপনারা কি বলতেছেন? পাওয়ার। হুম, আচ্ছা, অসুবিধা নেই। এখন দেখেন, এটা ছিল আমরা যেটুকু বুঝলাম। এখন আমাদের বইতে আসলে এটা কিভাবে ডিফাইন করা হয়? এই যে আমরা কাজটাকে বলতেছি এটা হচ্ছে কৃতকাজ, স্মরণ হলে আমরা পাচ্ছি কৃতকাজ, স্মরণ না হলে তো কৃতকাজ পাবো না, তাই না? এখন স্মরণ হলে যেহেতু কৃতকাজ পাচ্ছি, এখন এটা আমাদের বইতে কিভাবে ডিফাইন করা থাকে আমরা আলোচনা করি, এবং এর মাধ্যমে আমরা বুঝবো যে কিভাবে ইন্টিগ্রেশন অফ এফ ভেক্টর ডট ডিএস ভেক্টরটা আসছে। ঠিক আছে, সাপোজ ধরেন আপনার এখানে একটা সারফেস দেওয়া আছে,
আপনার এখানে কি দেওয়া আছে, একটা সারফেস দেওয়া আছে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা সারফেস। তো এই সারফেসের উপরে আমি এম ভরের একটা ব্লক রেখেছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি যে এখানে আমি কি লিখেছি, এম ভরের একটা ব্লক রেখেছি। তাহলে এম ভরের ব্লকটাকে এবার আমি কি করলাম, যে এর উপরে একটা ফোর্স দিলাম। কি, কোথা থেকে ফোর্স দিলাম, এই পয়েন্টে ফোর্স দিলাম, ঠিক আছে। তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স কোনটা, এটা। তাহলে এই পয়েন্টে রেখে আমি কি করছি, ফোর্স দিচ্ছি। তাহলে থেটা কোণে আমি এই দিক বরাবর কি করলাম, এটাকে টান দিলাম। যখন এই দিক বরাবর টান দিব, ঠিক আছে, তখন তার কি হবে, ডিসপ্লেসমেন্ট হবে না। এখন সেই ডিসপ্লেসমেন্টটা আমরা কিভাবে বের করব, সেটা বুঝার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু আমি ফোর্সটাকে একটা অ্যাঙ্গেলে ফোর্স দিচ্ছি, একটা অ্যাঙ্গেলে ফোর্স দিচ্ছি, তার মানে এই ফোর্সের কয়টা কম্পোনেন্ট হবে, এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট হবে বা দুইটা উপাংশ হবে। তাহলে একটা উপাংশ কোন দিকে থাকবে, একটা উপাংশ থাকবে হচ্ছে এই ডান দিক বরাবর, আর একটা উপাংশ কোন দিকে থাকবে, এর লম্ব বরাবর হবে, তাই না। একটা উপাংশ হবে কি এই ডান দিক বরাবর, আর একটা উপাংশ কি হবে, এর লম্ব বরাবর। তাহলে কোণের সাথে যে উপাংশটা হবে সেটাকে আমরা কি বলবো, এফ কস থিটা বলবো, তাই না। আর কোণের ঠিক লম্ব বরাবর যে উপাংশটা হবে সেটাকে আমরা কি বলবো, এফ সাইন থিটা বলবো, ঠিক আছে। তাহলে কোণের ঠিক লম্ব বরাবর যে উপাংশটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি এফ সাইন থিটা, এবং কোণের দিকে যে উপাংশটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি কি, এফ কস থিটা। এখন আমরা বলি যে এইখানে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, এই যে এম ভরের বস্তুটা যে ধরেন কিছু সময় পরে এখান থেকে কোথায় আসলো, সাপোজ ধরেন এই পয়েন্টে চলে আসলো, তাহলে এইখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। ধরেন ইনিশিয়ালি তার ডিসপ্লেসমেন্ট ছিল 0, ঠিক আছে। তারপরে তার ডিসপ্লেসমেন্ট হয়েছে ডিএস, কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিএস ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে যদি ডিএস ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এইটা টোটাল ডিসপ্লেসমেন্ট কত, ডিএস, তাই না। এখন কোন দিকে হচ্ছে, এফ কস থিটার দিকে। এখন ব্লকটা যদি এইখানে আসে তাহলে ফোর্সের কোন কম্পোনেন্টটা তাকে সামনে নিয়ে আসতেছে, বা ফোর্সের কোন উপাংশটা তাকে সামনে নিয়ে আসতেছে এই এম্বরের ব্লকটাকে, অবশ্যই সেটা কোন কম্পোনেন্ট হবে বা কোন উপাংশ হবে, সেই উপাংশটা হবে কি, এফ কস থিটা, তাই না। সেই উপাংশটা কি হবে, ফোর্সের এফ কস থিটা। তাহলে একটু আগেই তো আমরা বলে আসছি যে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ক্ষুদ্র সরণের জন্য কৃতকাজ ক্ষুদ্র হবে, এবং সেই কৃতকাজটা কত, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেটা কত হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখন এই যে ফোর্সটা পাচ্ছি এটা কি এফ নাকি এফ কস থিটা হবে, কারণ এফ কস থিটার জন্য এটা সামনে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো এফ কস থিটা। তাহলে ফোর্স ইনটু কি আসবে, ডিসপ্লেসমেন্ট আসবে। ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, ডিএস পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, এখানে সরণ হয়েছে কতটুকু, ডিএস। তাহলে আমরা কি বলতে পারি, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এফ কস থিটা ইনটু ডিএস, তাই না। তাহলে এফ কস থিটা ইনটু ডিএস যদি লিখতে পারি তাহলে এখান থেকে আর লিখতে পারি না আমরা এটা, যে এফ কস থিটা ডিএস। তো এখান থেকে এবার এই যে ক্ষুদ্র যেহেতু সরণ, তার মানে এবার আমি যদি সবগুলা সরণকে যোগ করি তাহলে এখানে আমি কি করব, ইন্টিগ্রেশন সাইন দেব। ইন্টিগ্রেশন সাইন আসলে কি করে, ইন্টিগ্রেশন সাইন অ্যাকচুয়ালি আমার ওই ক্ষুদ্র সরণগুলাকে কি করবে, যোগ করবে, তাই না। তাহলে এইখানে যদি ইন্টিগ্রেশন সাইন যোগ করে তাহলে এখানে আমি টোটাল কৃত কাজটা কি পাবো, তাহলে এই ডাব্লিউর কাজটা কত হবে, 0 টু ডাব্লিউ, আর এখানে ডিসপ্লেসমেন্টটা কত হবে, 0 টু এস, অর্থাৎ টোটাল এস পর্যন্ত। তাহলে এখানে আমি কি পাবো, এখানে আমি পাবো এই ডি ডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ, ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো, ডাব্লিউ পাবো। তাহলে এখানে হবে হচ্ছে ডাব্লিউ, এবং এখানে আমাকে কি করতে হবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিতে হবে না। তাহলে সেটা কত, 0 টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এই এফ কস থিটা কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এফ কস থিটাটাকে আমি বাহির করে নিয়ে আসলাম। তাহলে থাকতেছে কি, শুধু ডিএস। এবার ডিএস কে যদি আমি ইন্টিগ্রেশন করি এর সাপেক্ষে, ব্যাপারটা তো এরকম যে এফ কস থিটাটাকে আমি কমন নিয়ে বাহিরে নিয়ে আসলাম, এবং এইখানে রাখলাম হচ্ছে 0 টু এস ইন্টু কত, ডিএস। তাহলে ডিএসটাকে যদি রাখি তাহলে সেটার কত হবে, এস হবে, এবং এইখানে তার ডিসপ্লেসমেন্ট কত হবে, 0 টু এস পর্যন্ত। কত পর্যন্ত হবে, 0 টু এস পর্যন্ত। তাহলে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি বসাই তাহলে কি আসবে, ডাব্লিউ মাইনাস 0। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আসবে, এফ এস কস থিটা হবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আসবে, এফ এস কস থিটা, তাই না। তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, এফ এস কস থিটা পাচ্ছি। এবার এই যে এফ এস কস থিটা, এটা দেখে তো চেনা চেনা লাগতেছে, আমাদের ভেক্টরে পড়ে আসলাম যে এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি জানি, এ বি কস থিটা। তার মানে এফ ডট এস ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে, এফ এস কস থিটা হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এখানে আমরা কি বলতে পারি, এফ ভেক্টর ডট
ডিএস ভেক্টর। তাহলে এই ক্ষুদ্র সরণগুলোকে যোগ করলেই তো আমরা এটা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে কি তার রিয়েল যে মিনিংটা। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? তাহলে এইখানে আমরা এফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর, অথবা আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, যে এফ এস কস থিটা পাচ্ছি। আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এফ এস কস থিটা। তাহলে এইখানে আমাদের একটা কথা আছে বুঝার কথা, সেটা হচ্ছে যে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি লিখি এফ এস কস থিটা, ঠিক আছে, যদি এইটা লিখি তাহলে এইখানে যে এফটা মিন করতেছে, এই এফটা আসলে কোন ধরনের এফ? এটা কি আমরা নেট ফোর্স পাচ্ছি, নাকি হচ্ছে যে একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ফোর্স পাচ্ছি? এটা টোটালি আপনাদের অনেক সময় মিসকনসেপশন হয়, এটা আপনারা ভুল করে থাকেন, ঠিক আছে। এটা কিন্তু নেট ফোর্স না। আমরা যে এখানে ফোর্সটা পাচ্ছি এটা ভুলেও নেট ফোর্স না। এটা কোন ধরনের ফোর্স? ওই যে যে পয়েন্টে আমি ফোর্স দিচ্ছি ওই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের একটা উপাংশ। দেখেন আমি কোন দিকে ফোর্স দিয়েছিলাম, এই দিকে ফোর্স দিয়েছি, তাহলে এই দিকে যদি ফোর্স দিই এর উপাংশ একটা পাচ্ছি কি, এফ কস থিটা। তার মানে এফটা কোন পাচ্ছি, যে পয়েন্টে আমি ফোর্স দিচ্ছি ওই পয়েন্টের ফোর্স। এটা কি সর্বমোট ফোর্স বা নেট ফোর্স? এটা কিন্তু নেট ফোর্স না। তাই সবাই ভালো করে এখানে এটা লিখে রাখেন যে এফ ইজ নট নেট ফোর্স। এফ এখানে নেট ফোর্স না। সবাই লিখে রাখেন যে এফ ইজ নট নেট ফোর্স। তার মানে এখানে এফটা কি না, নেট বল না, ঠিক আছে। এটা যেন আমরা ভুল না করি, ঠিক আছে। এটা ভুল করলে আপনাদের সামনে আমরা যখন একটু ডিপ লেভেল আলোচনা করব তখন আপনাদের অ্যান্সার ভুল হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইখানে যে আমরা অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল পাচ্ছি? অ্যাঙ্গেলটা পাচ্ছি ফোর্স এবং পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সের, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সের এবং হচ্ছে ডিসপ্লেসমেন্টের। কার কার অ্যাঙ্গেল পাচ্ছি? এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওই ফোর্সটা কোন টাইপের ফোর্স? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ফোর্স, ঠিক আছে। তাহলে এইখানে আপনারা থিটার অ্যাঙ্গেলের নিচে লিখে রাখেন যে এটি হচ্ছে যে বল এবং পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স এবং অ্যাঙ্গেলের মধ্যবর্তী এবং কি ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে লিখে রাখেন যে ফোর্স ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। এখন প্রশ্নটা করব যে আমি যদি এই যে উপরের কোণটা নিতাম তাহলে আমার কি সমস্যা হইতো? আমাকে সবাই অ্যান্সার দিবেন এটা, ঠিক আছে। যে আমি যদি এই থিটা কোণটা নিয়ে কাউন্ট করতাম তাহলে আমার ওয়ার্ক ডান কি হতো? সবাই আমাকে অ্যান্সারটা দেন। আমি যদি এই উপরের কোণটাকে থিটা কোণ হিসেবে ধরে নিতাম, আমি উপরের কোণটাকে যদি থিটা কোণ হিসেবে ধরে নিতাম তাহলে কৃতকাজ কি হতো? বা আমি ফোর্সের কম্পোনেন্টটাকে কি লিখতাম? শুধু আমাকে এইটুকু বলেন, যদি আমি উপরের অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করতাম তাহলে এখানে ফোর্সের অ্যাঙ্গেলটা কি হতো? ফোর্স কি হতো বা ফোর্সের অ্যাঙ্গেলটা কি হতো? আমি যদি উপরের অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতাম তাহলে এখানে ফোর্স কি হতো? সবাই একটু কমেন্ট করে জানাই। বা আমি উপরের অ্যাঙ্গেলটা নিয়ে কি কাজ করতে পারি? আমি কি উপরের অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে পারি কি না? হ্যাঁ অথবা না। আর যদি পারি তাহলে সেক্ষেত্রে আমার ফোর্স কি হবে? সাইন হতো। আচ্ছা একজন বলল যদি উপরের অ্যাঙ্গেলটা নিতাম তাহলে সাইন হতো। ওকে, আর কেউ? আর কোনো অ্যান্সার? যদি আমি উপরের অ্যাঙ্গেলটা নেই তাহলে এখানে কি হতো? সাইন হতো, এফ সাইন থিটা বলতেছে। আচ্ছা আর কোনো অ্যান্সার? ডিফারেন্ট কোনো অ্যান্সার? যদি আমি উপরের অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি তাহলে কি হতো? বা আমি উপরের অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে পারবো কিনা? আচ্ছা ওয়াহিদা জামান বলতেছে যে না পারবো না, তাই না? মানে এই উপরের অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারবো না। আরেকজন বলতেছে যে এফ সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা এবার আমি তাহলে এটা বলে দেই, এফ সাইন থিটা, আকবর আলী বলতেছে এফ সাইন থিটা। এবার আমি আপনাদের অ্যান্সার দেই, এটা এফ সাইন থিটা হতো না। সবার অ্যান্সার ভুল, প্রত্যেকের অ্যান্সার ভুল হয়েছে, কারো অ্যান্সার হয় নাই, ঠিক আছে। দেখেন আমি একটু আগেই আপনাদেরকে আমি বলে দিছি, কি বলে দিছি? ফোর্সটা কার কার মধ্যবর্তী, অ্যাঙ্গেলটা কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে?
ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে। এখন আমি যদি থেটাটা নেই তাহলে ডিসপ্লেসমেন্ট তো হচ্ছে এই দিকে, সরণ ঘটতেছে কোন দিকে? সরণ ঘটতেছে ডান দিকে। এখন আপনি অ্যাঙ্গেল নিছেন এইটা, তাহলে কি হবে? আপনাকে তো অবশ্যই কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল নিতে হবে? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিতে হবে। এখন আপনি যদি এই অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেল হিসেবে ধরে নেন তাহলে আপনার এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা, এবং এইখানে যদি আপনি 90 মাইনাস থিটা বসান তাহলে এফ সাইন 90 মাইনাস থিটা হবে। এফ সাইন 90 মাইনাস থিটা কি হবে? এফ কস থিটাই কিন্তু হবে। আপনি তখন কি লিখবেন? এফ সাইন 90 মাইনাস থিটা, এবং এফ সাইন 90 মাইনাস থিটা কি হবে? এফ কস থিটা হবে। আপনারা যারা এফ সাইন থিটা বলছেন সবার অ্যান্সার ভুল হয়েছে, ঠিক আছে? আর যারা না বলছেন ওই অ্যাঙ্গেলই হবে না, তাদেরটা তো কথাই বললাম না। আমার কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারতেছেন কিনা? সবাই একটু কমেন্ট করে জানাই যে যেটা বললাম এখন আপনারা সেটা বুঝতে পারছেন কিনা, হ্যাঁ অথবা না। আমি যেটা এখন বলেছি আপনারা এটা সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাই আমরা এটা বুঝতে পারছি কিনা। গুড। যদি আমি উপরের অ্যাঙ্গেলটা নেই তাহলে কি আসবে? 90 মাইনাস থিটা, তার মানে সাইন 90 মাইনাস থিটা মানে কি হবে? কস থিটাই কিন্তু হবে, ঠিক আছে? এই ভুল কনসেপশন নিবেন না, ভুল কনসেপশন ভুলেও নিবেন না, ঠিক আছে? যে উপরের অ্যাঙ্গেল নিছি সাইন থিটা হয়ে যাবে। পাগল হয়ে গেছি আমরা? পাগল তো হই নাই, তাই না? আচ্ছা, এবার আসেন, একটু আগে আমি আপনাদের কি বলে আসছি যে এইখানে এফটা কিন্তু নেট ফোর্স না, অবশ্যই এটা নেট ফোর্স না। তার মানে এফটা কোন ধরনের ফোর্স হবে? এফটা নেট ফোর্স ছাড়া যা যা কিছু আছে সেগুলো হবে। এখন নেট ফোর্স ছাড়া কি কি হইতে পারে? যেমন হচ্ছে এমজি ফোর্স হইতে পারে, তারপরে অবিলম্ব প্রতিক্রিয়া বল হইতে পারে, ফ্রিকশন হইতে পারে, টেনশন হইতে পারে। টেনশন মানে কি? টানা বল। ফ্রিকশন মানে কি? ঘর্ষণ বল। যে কোনো রকমের ফোর্স হইতে পারে। এখন একটা জিনিস চিন্তা করেন যে আমি কেন এটা নেট ফোর্স বলি না? এই যে আমি এইখানে এফ ইজ নট নেট ফোর্স বলেছি, কেন এই কথাটা বলেছি? তার কারণটা কি? তার অবশ্যই তো একটা কারণ আছে, তাই না? তার কারণ আরো একটা আছে। যেমন এইখানে কি শুধুমাত্র এফ মানের ফোর্স আছে নাকি আরো ফোর্স আছে? এখানে কিন্তু আরো ফোর্স আছে, ঠিক আছে? এখানে কি আছে? আরো ফোর্স আছে। আরো ফোর্স কোনগুলা? আরো ফোর্স দেখেন এখানে এই বস্তুটার উপরে কি এমজি বল কাজ করতেছে না? এমজি বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। এবং অবিলম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে। তার মানে এমজি বল কাজ করতেছে নিচের দিকে, এবং অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করতেছে উপর দিকে। এই দুইটা ফোর্সের কথা আমি কেন বলি নাই? এইটাও তো দুইটা ফোর্স আছে, তাই না? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে এমজি হচ্ছে নিচে এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডান দিকে, তাহলে এমজি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে কজ 90 মানে কত হবে? 0। তার মানে সেক্ষেত্রে এর ওয়ার্ক ডান কি হচ্ছে? 0 হচ্ছে। আবার আমি যদি ওই অবিলম্ব প্রতিক্রিয়া বলের কথা বলি তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া বল এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে যদি অবিলম্ব প্রতিক্রিয়া বল এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে না? যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রেও কৃতকাজ কি হবে? 0 হবে, কারণ cos 90 সমান সমান কত হচ্ছে? 0। ঠিক আছে? এবার আপনারা আমাকে সবাই কমেন্ট করে জানান যে এই পার্টটুকু আমরা বুঝতে পারছি কিনা, হ্যাঁ অথবা না। দ্রুত একটু কমেন্ট করে জানাই যে এই পার্টটুকু আমরা বুঝতে পারছি কিনা, তাহলে আমি সামনের দিকে আগাবো। সবাই একটু কমেন্ট করে জানাই যে এই পার্টটুকু আমরা বুঝতে পারছি কিনা, হ্যাঁ অথবা না। একটু দ্রুত কমেন্ট করে জানাই যে আমরা এটা বুঝতে পারছি কিনা। তার আগে আমি একটা স্লাইড নিয়ে নিই, ঠিক আছে? আমার আরেকটা স্লাইড লাগবে এখানে কিছু কন্টেন্ট বুঝাইতে, তো আমি একটা স্লাইড নিয়ে নিচ্ছি। আপনারা একটু কমেন্ট করে জানান যে এটা বুঝতে পারছেন কিনা। ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা যে ফোর্সটা লিখেছি, আমরা আরেকটা টপিকস বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমরা যে ফোর্সটা নিয়েছি সেটা তো নেট ফোর্স না, ঠিক আছে? আমরা যে ফোর্সটা নিয়েছি সেটা কি না? নেট ফোর্স না। এখন নেট ফোর্স না হলে আমরা তো ফোর্সের কথা জানি কি? ফোর্স কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। বল কয় ধরনের হতে পারে? 2 ধরনের। কি কি হতে পারে? একটা ভেরিয়েবল ফোর্স হইতে পারে, মানে একটা ফোর্সের মান এমন ধরনের ফোর্স যেটা আপনি ফোর্স দিচ্ছেন আর হচ্ছে যে সময়ের রেসপেক্টে চেঞ্জ হইতে পারে, আবার সরণের রেসপেক্টও চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? অর্থাৎ ফোর্সের মান এক সময় চেঞ্জ হইতে পারে,
ঠিক আছে, তাহলে যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কি বলবো, ভেরিয়েবল ফোর্স বলবো, আর যেটা আপনার চেঞ্জ হচ্ছে না সেটাকে আমরা কি বলবো, কনস্ট্যান্ট ফোর্স বলবো। তাহলে এই যে আমরা একটু আগে এফ ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু বলেছিলাম যে এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর, এই যে এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর লিখেছি, ঠিক আছে, এখান থেকে এটাকে আমরা লিখতে পারি না যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএস, কি বলা যায় বলেন তো? এখান থেকে আমি, আচ্ছা এটাকে আমি ডিরেক্টলি এইভাবেই লিখি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা আমি কখন ইউজ করতে পারবো, যখন আমার ফোর্সের মানটা কি হবে, কনস্ট্যান্ট হবে। ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যখন কনস্ট্যান্ট হবে, কি হবে, যখন কনস্ট্যান্ট হবে তখন আমরা এই ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন একটু আগে আমি যদি একটা কথা বলি, এটাকে যদি আপনাদের এভাবে বলি যে আমি 5 নিউটন মানের ফোর্স দিচ্ছি, তাহলে 5 নিউটন মানের আমি ফোর্স দিচ্ছি, তাহলে এই ফোর্সটা কি কনস্ট্যান্ট ফোর্স না? বা আমি ফোর্স দিলাম 5 নিউটন, এর ডিসপ্লেসমেন্ট হলো কি 10 মিটার সাপোজ, তাহলে এই যে 10 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটা কি একটা কনস্ট্যান্ট টাইপের ফোর্স বা কনস্ট্যান্ট টাইপের ডিসপ্লেসমেন্ট? যখনই কনস্ট্যান্ট টাইপের ফোর্স এবং কনস্ট্যান্ট টাইপের ডিসপ্লেসমেন্ট আসবে তখন আমরা অ্যাপ্লাই করব কোনটা, এইটা, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। ঠিক আছে, আর যদি ভেরিয়েবল ফোর্স হয়, যদি ভেরিয়েবল ফোর্স হয় তাহলে কি হইতে পারে? আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে ভেরিয়েবল ফোর্স কোনগুলো হতে পারে, একটু কমেন্ট করে জানান যে ভেরিয়েবল ফোর্স আসলে কোনগুলো হতে পারে। আচ্ছা, আপনারা সবাই একটু কমেন্ট করে জানান, একটু আজানটা শেষ হোক। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে জানাই যে ভেরিয়েবল ফোর্স বলতে আমরা কোন ফোর্স গুলাকে বুঝি, একটু আপনারা কমেন্ট করে জানান। ঠিক আছে, এই সুযোগে আজানটা শেষ হোক, আজানের পরে আমি আবার বলতেছি। সবাই একটু কমেন্ট করে জানান যে ভেরিয়েবল ফোর্স আসলে কোনগুলা হতে পারে। ঠিক আছে, আজানটা শেষ হলে আমি আবার আমার পড়ায় ফিরে আসতেছি। ওকে, একজন বলেছে, সাজ্জা সারিয়া বলেছে যে স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স ভেরিয়েবল ফোর্স, ভেরি গুড। গত ক্লাসে আপনি দেখেছিলেন নিউটনের বলবিদ্যায়, তাই না? অর্থাৎ নিউটনের বলবিদ্যার ক্লাসে দেখেছিলেন, গুড সেন্স, ভালো লাগলো দেখে। ঠিক আছে, তাহলে যেহেতু সাজ্জা সারিয়া বলেছে, চলেন আমরা আলোচনা শুরু করে দেই। ঠিক আছে, আশা করি আজান শেষ হয়ে গেছে। তো স্প্রিং ফোর্স হচ্ছে একটা ভেরিয়েবল ফোর্স। কেমন টাইপের ফোর্স? স্প্রিং ফোর্স একটা ভেরিয়েবল ফোর্স। কেন ভেরিয়েবল ফোর্স বলি? কারণ আমরা জানি স্প্রিং ফোর্স কোন ডিরেকশনে কাজ করে, এফ এস পি ইজ ইকুয়াল টু কত, মাইনাস কে এক্স, তাই না? আমরা যদি স্প্রিংটাকে সংকোচন অথবা প্রসারণ করি, সেটা কোন দিকে কাজ করে, বিপরীত দিকে কাজ করে না? এখন সেটা কার উপর ডিপেন্ড করে, এক্স এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যে সরণটা দিচ্ছি, তাহলে এই স্প্রিং ফোর্স কি হবে, ভেরিয়েবল ফোর্স হবে। এটাকে আমরা কি বলবো, ভেরিয়েবল ফোর্স, অথবা এটাকে আমরা কি বলবো, স্প্রিং ফোর্স বলবো। এখন এটাকে ভেরিয়েবল কেন বলতেছি, তার কারণ হচ্ছে দেখেন, এই এক্স এর মানের উপরে কিন্তু ফোর্সের ভ্যালুটা ডিপেন্ড করতেছে, এটা কিন্তু কনস্ট্যান্ট না। যদি এক্স এর মান হয় 1 মিটার, তাহলে ফোর্সের ভ্যালু হবে ওই কে এর ভ্যালুর অনুযায়ী মাল্টিপ্লিকেশন করলে যা হয়। যদি এক্স এর ভ্যালু হয় 10 মিটার, তাহলে ওই অনুযায়ী ফোর্সের ভ্যালু হবে। যদি এক্স এর ভ্যালু হয় 20 মিটার, তাহলে ওই অনুযায়ী কি হবে, ফোর্সের ভ্যালু হবে। তার মানে এটা কার উপর ডিপেন্ড করবে, এক্স এর মানের উপর ডিপেন্ড করবে। যেহেতু এক্স এর মানের উপর ডিপেন্ড করতেছে, তার মানে আমরা এই ফোর্সটাকে কি বলবো, ভেরিয়েবল ফোর্স বলবো। আর ভেরিয়েবল ফোর্স দ্বারা যখনই আমি কৃতকাজ বের করতে যাব, যখনই কৃতকাজ বের করতে যাব, তখনই অবশ্যই আমাকে কি কাজে নিতে হবে, ইন্টিগ্রেশনটাকে কাজে নিতে হবে। কেন এই ইন্টিগ্রেশনটাকে কাজে নিব, আমরা এগুলা নিয়ে সামনে আলোচনা করব, আমি জাস্ট আপনাদের হিন্টস দিয়ে যাচ্ছি। ঠিক আছে, যখনই আমরা ভেরিয়েবল ফোর্স নিয়ে
চিন্তা ভাবনা করব এবং সেখান থেকে কৃতকাজটা বের করব, তখন অবশ্যই আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন প্রসেসে আসতে হবে। আর যখনই আমরা কি করব, কনস্ট্যান্ট ফোর্স নিয়ে কাজ করব, তখন অবশ্যই আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে না। ঠিক আছে। আচ্ছা, ভেরিয়েবল ফোর্স কি শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড হইতে পারে? ফোর্স কিন্তু টাইমের উপরও ডিপেন্ড হইতে পারে, তাই না? ফোর্সের ভ্যালুটা কার উপর ডিপেন্ড হইতে পারে? টাইমের উপরও ডিপেন্ড হইতে পারে। যেমন আমি বললাম যে এফ ইজ ইকুয়াল টু কত, 2t²। তাহলে এটা সময়ের উপর ডিপেন্ড করতেছে না? অবশ্যই সময়ের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ ভেরিয়েবল করার দিয়ে হচ্ছে কথা। ঠিক আছে। বাকিগুলো আমাদের কিভাবে কি সলভ করতে হবে এগুলো আমরা সামনে আলোচনা করব। আশা করি এইখান থেকে বুঝতে পারছি, যদি ভেরিয়েবল কোনো ফোর্স হয় তখন আমরা ইন্টিগ্রেশন প্রসেসে যাব। ঠিক আছে। এবং যদি কনস্ট্যান্ট ফোর্স হয় তখন আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, এফ ডট ডিএস ভেক্টর। ঠিক আছে। এইটুকু সবাই বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাই, দেন আমি সামনের দিকে আগাচ্ছি। সবাই দ্রুত একটু কমেন্ট করে জানান, দেন আমি সামনের দিকে আগাচ্ছি। একটু কমেন্ট করে জানান যে এটা বুঝতে পারছেন কিনা, দেন সামনের দিকে আগাচ্ছি। দ্রুত সবাই একটু কমেন্ট করে জানাই যে এইটুকু বুঝতে পারছি কিনা। ভেরি গুড। যদি এইটুকু বুঝতে পেরে থাকি তাহলে চলেন আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে। সামনের দিকে যখন আগাচ্ছি তখন আপনাদের একটা লাইন বড় করে লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে যে যখন আমরা কৃতকাজ নির্ণয় করব, যখন আমরা কৃতকাজ নির্ণয় করব তখন অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে, তখন অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে যে কোন বল দ্বারা কৃতকাজ নির্ণয় করা হচ্ছে। তখন অবশ্যই কি নির্দিষ্ট করে দিতে হবে, এটা নির্দিষ্ট করে দিতে হবে যে আপনি কোন বল দ্বারা কৃতকাজ বের করতে চাচ্ছেন। কথাটা কি শুনতে পেয়েছেন? আমি কি বলেছি, যে যখন আমরা কৃতকাজ নির্ণয় করব তখন আমাদেরকে অবশ্যই এটা নির্দিষ্ট করে দিতে হবে যে আমি কোন বল দ্বারা কৃতকাজ নির্ণয় করতে চাচ্ছি। ঠিক আছে। এটা কিভাবে? আর ওই বলগুলা কি কি হইতে পারে, একটু আগে যেটা বললাম, এমজি ফোর্স হইতে পারে, রিয়াকশন বল হইতে পারে, ফ্রিকশন হইতে পারে, ঘর্ষণ, টেনশন মানে হচ্ছে টানা বল, টানা বল হইতে পারে। কথা বুঝতে পারছেন? তাহলে এই টাইপের ফোর্স গুলা কোন ফোর্স দ্বারা আমি বের করতে চাচ্ছি এটা আমাকে অবশ্যই বলে দিতে হবে। এখন এটা কেন বলে দিতে হবে, তার কারণটা কি একটু বুঝার চেষ্টা করি। ঠিক আছে। সাপোজ ধরেন এখানে আমি এম ভরের একটা বস্তু রাখলাম। কি ভরের বস্তু রেখেছি? এম ভরের একটা ব্লক রেখেছি। এবার এই এম ভরের ব্লকটাকে যদি আমি সামনের দিকে ফোর্স দেই, যদি আমি ডান দিকে ফোর্স দিই তাহলে সেটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। সেটা কোন দিকে যাবে বলেন তো? ডান দিকে যাবে। এখন ধরেন যে অ্যাম্বরের বস্তুটার উপরে যখন আমি ফোর্স দিয়েছি, এটা ডিসপ্লেসমেন্ট হয়ে আসছে এইখানে, ডান দিকে ডিসপ্লেসমেন্ট হয়ে কোথায় আসছে? এইখানে চলে আসছে। অর্থাৎ এইখানে তার ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়েছে যে আপনার এল ডিসপ্লেসমেন্ট। আমি ধরে নিচ্ছি কত পরিমাণ সরণ হয়েছে? এল পরিমাণ সরণ হয়েছে, অর্থাৎ সেটা ডান দিকে চলে আসছে। অ্যাম্বরের ব্লকটাকে আমি ডান দিকে ফোর্স দিছি, তখন সেটা কোন দিকে চলে আসছে? ডান দিকে চলে আসছে। এখন আমি বললাম যে এই যে সারফেসটা নিছি, এই সারফেসটা আমাদের স্মুথ সারফেস না। কোন ধরনের সারফেস না? স্মুথ সারফেস না। যেহেতু এটা স্মুথ সারফেস না, তার মানে এখানে কি আছে? ঘর্ষণ আছে। আর ঘর্ষণটাকে বোঝানোর জন্য আমি কি ইউজ করব? ঘর্ষণটাকে বোঝানোর জন্য আমি ইউজ করব হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক কি? মিউ। তাহলে এই মিউটা দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে যে আমি যে সারফেসটা নিচ্ছি এই সারফেসটা কোনো মতেই কি না? স্মুথ সারফেস না। যেহেতু এবার স্মুথ সারফেস না, এখন আপনাকে কি কি বের করতে বলা হয়েছে? আপনাকে বের করতে বলা হয়েছে কৃতকাজের মান। এখন কৃতকাজের মান যদি বলে, আপনি এখানে তো অনেকগুলো ফোর্স আছে, দেখেন এখানে আরো দুইটা কিন্তু ফোর্স আছে। কোন দুইটা ফোর্স আছে? আরো দুইটা ফোর্স হচ্ছে, একে তো আছে এমজি। ঠিক আছে। এই যে এম্বরের বস্তু যেহেতু, এখানে আছে এমজি, আর উপরে আছে কত? উপরে আছে হচ্ছে আপনার কত? আর। ঠিক আছে। অবিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে নিচে পাচ্ছি এমজি, উপরে পাচ্ছি আর। তাহলে এই যে এখানে কয় রকমের ফোর্স হয়ে গেল? এখন এইখানে হলো যে আর, এমজি, এফ, আবার হচ্ছে এই ফ্রিকশনের কারণে একটা ফোর্স পাবো না। তার মানে এইখানে আমি কয় ধরনের ফোর্স পেয়ে যাচ্ছি? অলরেডি 4 ধরনের ফোর্স পেয়ে যাচ্ছি। যদি 4 ধরনের ফোর্স পেয়ে যাই, এখন আমাকে যদি প্রশ্নে শুধু এইটুকু বলা থাকে যে তুমি কৃতকাজ নির্ণয় করো, এখন আপনি কোন ফোর্স দ্বারা কৃতকাজ নির্ণয় করবেন? তাকে বলে দিতে হবে না? কোন ফোর্স দ্বারা আপনি, কোন বলের দ্বারা আপনি কৃতকাজ যে বের করবেন এটা তো আপনাকে বলে দিতে হবে, তাই না? না হয় আপনি কি সবগুলা কি বের করতে থাকবেন?
এটাই তো করতে হবে, যদি না বলে দেয় আপনাকে সবগুলোই বের করতে হবে। তাহলে এখন আমি আপনাকে বললাম যে আপনাকে এখানে যতগুলা ফোর্স আছে কি কি ফোর্স আছে, এফ মানের ফোর্স আছে, আর ফোর্স আছে, এমজি ফোর্স আছে এবং ফ্রিকশনের ফোর্স আছে। এই সবগুলা ফোর্স দ্বারা কৃত কাজ কি হবে এটা আমাকে বের করে দেখান। তাহলে চলেন আমরা এটা সবাই একসাথে সলভ করি। এটা আমরা সবাই কি একসাথে সলভ করি, ঠিক আছে, যে এই সবগুলা ফোর্স দ্বারা কৃত কাজ কি কি হবে। ওকে, তাহলে প্রথমেই আসি, চলেন যে আমাদের এফ মানের ফোর্স দ্বারা কৃত কাজটা কত হচ্ছে। সবাই একটু কনসেন্ট্রেশন দেই, এটা বুঝাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার মিস হয়ে যায় তাহলে আপনারই লস হবে, আপনার ক্ষতি হবে, ঠিক আছে। তাহলে আমরা সবার প্রথমে বের করতে চাচ্ছি যে ডাব্লিউ এফ, অর্থাৎ এই যে এফ ফোর্সটা দিচ্ছি, এই ওয়ার্ক ডান বাই এফ ফোর্স দ্বারা কত হবে আমরা সেটা বের করতে চাচ্ছি, ঠিক আছে। এখন ধরেন যে ইনিশিয়ালি কোথায় ছিল, ইনিশিয়ালি পার্টিকেলটা ছিল এক্স ইজ ইকুয়াল টু 0 মিটারে, এরপরে এল ডিস্টেন্স অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে এবার এইটা দ্বারা যদি আমি কৃতকাজ বের করতে চাই, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কি আসবে, ফোর্স ইনটু তার কি হবে, ডিসপ্লেসমেন্ট হবে, তাই না। এখানে কি হবে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস থিটা। তাহলে ফোর্সের ভ্যালু কত, ফোর্সের ভ্যালু হচ্ছে এফ, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়েছে এল। এবার আমাকে বলেন, ফোর্স এই দিকে, ডিসপ্লেসমেন্ট এই দিকে, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একই দিকে, তাহলে কৃত কাজ কত, অ্যাঙ্গেল কত হবে, এদের দুইটা মধ্যবর্তী ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি হবে না। যদি একই দিকে থাকে তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে, কারণ একই দিকে আছে। যদি 0 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে এফ এল কস 0 ডিগ্রি, তাই না। তাহলে এফ এল কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রির মান কত, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এইবার আমি এখান থেকে ডাব্লিউ এফ দ্বারা কৃত কাজ কি পাবো, এফ এল পাবো। ডাব্লিউ এফ দ্বারা কৃত কাজ কত পাবো, এফ এল পাবো, ঠিক আছে, ভেরি গুড। তাহলে ডাব্লিউ এফ দ্বারা কৃত কাজ পাচ্ছি আমি এফ এল। এবার আপনাকে যদি বের করতে বলা হয় ডাব্লিউ এম জি দ্বারা কৃত কাজ কত হবে, তাহলে আমরা কি ডাব্লিউ এম জি দ্বারা কৃত কাজ বের করতে পারবো না, অবশ্যই এম জি ফোর্স দ্বারা কৃত কাজ বের করতে পারবো। তাহলে এম জি ফোর্স দ্বারা কৃত কাজ কত হবে, একটু বোঝার চেষ্টা করি, ফোর্স কত, এম জি, তাহলে ফোর্সের ভ্যালু পাচ্ছি এম জি। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এল, ডিসপ্লেসমেন্ট কত, এল। তার মানে এবার একটু বোঝার চেষ্টা করি যে এর কজ এর সাথে অ্যাঙ্গেলটা আসবে, তাই না। তাহলে কজ এর সাথে কোন অ্যাঙ্গেলটা নেব, দেখেন এমজি হচ্ছে নিচের ডিরেকশনে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডিরেকশনে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে এই এমজি ফোর্স দ্বারা কৃত কাজ আমি কত পাবো, 0 পাবো না। এই এমজি ফোর্স দ্বারা কৃত কাজটা কত আসবে, 0 আসবে। তার মানে এই এমজি ফোর্স দ্বারা কৃত কাজ আমি কত পাচ্ছি, 0 পাচ্ছি। এরপরে আপনাকে বের করতে বলা হয়েছে ডাব্লিউ আর ইজ ইকুয়াল টু কত হবে, অর্থাৎ অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ কত হবে। এবার যদি অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ বের করতে চাই তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া বল কত, আর, ঠিক আছে। এরপরে কি আসবে, ডিসপ্লেসমেন্ট তো একদিকেই হচ্ছে, তাই না, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল, সরণ হচ্ছে এল। এর সাথে কি হবে, কজ কত ডিগ্রি নেব, দেখেন আর হচ্ছে উপরের ডিরেকশনে, এল হচ্ছে ডান দিকে, তাহলে এদের মধ্যবর্তী আবার অ্যাঙ্গেল কত, এদের মধ্যবর্তী আবার অ্যাঙ্গেল 90 ডিগ্রি না। তাহলে যদি আবার 90 ডিগ্রি হয় তাহলে ডাব্লিউ আর দ্বারা কৃত কাজ কত হবে, অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ হবে 0, ঠিক আছে। এবার আসেন ডাব্লিউ এফ, অর্থাৎ ফ্রিকশন দ্বারা কৃত কাজ। এখানে যে ঘর্ষণ বল অ্যাপ্লাই করা হয়েছে বা ঘর্ষণ গুণাঙ্ক আছে, এটা দ্বারাও তো আমরা কৃত কাজ পাবো। এখন আপনাদের এই ঘর্ষণ সম্পর্কে আলোচনা করা হয়, বিস্তারিত আলোচনা করা হয় কোথায়, নিউটনীয় বলবিদ্যায়, ঠিক আছে। এই ঘর্ষণ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি কোথায়, নিউটনীয় বলবিদ্যায়। আমি আপনাদের জাস্ট এইটুকু বলে দিচ্ছি যে এই ঘর্ষণ দ্বারা আমরা কৃত কাজ আসলে কি পাবো, সেটা বের করার জন্য আমাকে তো ঘর্ষণের দ্বারা বলটা বের করতে হবে, তাই না। তাহলে ঘর্ষণ দ্বারা বল কত হবে, ঘর্ষণ দ্বারা বল হবে মিউ ইনটু হচ্ছে আর, মিউ ইনটু আর। তাহলে এখানে আর এর মান কত, এমজি। দেখেন এটাও কিন্তু মুখস্থ না, আমি যে এখানে লিখলাম মিউ ইনটু আর, এটাকে আমি মুখস্থ বসাইছি, এটা কিন্তু মুখস্থ বসাই নাই, এটাও এক্সপ্লেনেশন আছে। কিন্তু আমি যদি এখন এটা আপনাকে এক্সপ্লেন করতে যাই তাহলে এটা আপনাদের সময় নষ্ট হবে, কারণ এইটা আলোচনা করা হয় হচ্ছে নিউটনের বলবিদ্যায়, সেখানে বিস্তারিত আলোচনা করা হয় যে এই মিউ ইনটু আর আমি কিভাবে লিখছি। কথাটাকে বুঝতে পারছেন। বাট যেহেতু এখন আমি ওইদিকে যাব না, সেহেতু আমি আপনাদেরকে ডিরেক্ট ফ্রিকশন ফোর্সটা লিখে দিলাম যে মিউ ইনটু আর। আর মানে কত, এমজি, আর মানে কত হবে, এমজির সমান হবে। তাহলে এখানে লিখতে পারি না যে মিউ ইনটু এমজি, তাহলে ফ্রিকশন ফোর্স কত,
মিউ ইন্টু এমজি, ফ্রিকশন ফোর্স লিখলাম হচ্ছে মিউ, মিউ ইন্টু কত এমজি। আচ্ছা, এরপরে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে ডান দিকে, সেটা কত এল, ডিসপ্লেসমেন্ট ডান দিকে কত হয়েছে এল। এবার অ্যাঙ্গেল লিখবো। এবার একটা জিনিস চিন্তা করেন, ব্লকটা যদি এই দিকে যায় তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে লাগবে, অবশ্যই বাম দিকে লাগবে। ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ দ্বারা বল কোন দিকে লাগবে, বাম দিকে লাগবে না, তাহলে ফ্রিকশন ফোর্স হচ্ছে বাম দিকে। আচ্ছা, ফ্রিকশন ফোর্স বাম দিকে, ডিসপ্লেসমেন্ট ডান দিকে, অর্থাৎ ফ্রিকশন ফোর্স পাচ্ছি কোন দিকে, আমি এটা এখানে দেখাচ্ছি, ফ্রিকশন ফোর্স হচ্ছে বাম দিকে, আর ডিসপ্লেসমেন্ট বা এল সরণ হচ্ছে কোন দিকে, ডান দিকে। তাহলে এই এফ এবং এল এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, তাহলে কজ আমি কত লিখবো, 180 ডিগ্রি লিখবো। তাহলে এই ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ কত আসবে, কজ 180 মানে কত, -1, কজ 180 মানে কত, -1। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস মিউ এমজি ইন্টু কত এল। তাহলে এইবার একটা জিনিস দেখেন, আমি ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ পাচ্ছি মাইনাস মিউ এমজি এল, অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা পাচ্ছি 0, এমজি ফোর্স দ্বারা কৃত কাজ পাচ্ছি কত, 0। আবার এফ এল দ্বারা, অর্থাৎ ফোর্স, যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছিল, এই অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ পাচ্ছি কত, এফ এল। তার মানে এক একটা ফোর্সের জন্য আমি কৃত কাজ কি এক এক রকম পাচ্ছি না, এক একটা ফোর্সের জন্য কৃতকাজ কি আসতেছে, এক এক রকম আসতেছে। যেহেতু এক একটা ফোর্সের জন্য কৃতকাজ এক এক রকম পাচ্ছি, তার মানে অবশ্যই আমাকে প্রশ্নের মধ্যে ডিফাইন করে দিতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে যে আমি কার দ্বারা কৃতকাজ বের করতে চাচ্ছি বা কোন ফোর্স দ্বারা কৃতকাজটা বের করতে চাচ্ছি। এটা অবশ্যই আমাকে কি করতে হবে, প্রশ্নের মধ্যে নির্দিষ্ট করে দিতে হবে। এটা কি সবাই বুঝতে পারছি? সবাই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাই। সবাই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাই। দ্রুত কমেন্ট করে জানান যে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন কিনা। দ্রুত একটু কমেন্ট করে জানাই যে আমার কথা বুঝতে পারছেন কিনা, হ্যাঁ অথবা না। দ্রুত সবাই কমেন্ট করে জানাই যে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন কিনা। দ্রুত সবাই কমেন্ট করি যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা। ভেরি গুড। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন কথা হচ্ছে, দেখেন আপনাদের ছোটবেলায় একটা বই আপনারা ছোটবেলায় বইতে পড়তেন, কোনো এক বস্তু যদি কি করে, ধরেন যে একটা কি বলবো, আমরা তো চিনি যে কি বলা হয় তাদের, ওই যে যারা হচ্ছে যে ট্রেন স্টেশনে মালামাল বহন করে, তাদের নামগুলা কি যেন বলা হয়, ট্রেন স্টেশন বা বাস স্টেশনে যারা মালামাল বহন করে তাদের নামগুলো কি বলা হয়, মাথায় আসতেছে না কেন, কুলি বলা হয় না, কুলি বলা হয় তাই না? যারা ট্রেন স্টেশনে মালামাল বহন করে তাদেরকে কি বলা হয়, কুলি বলা হয় তো, তাই না? তাহলে এই কুলির কথা যদি বলি, আপনারা ছোটবেলায় পড়ে আসছেন বা ছোটবেলায় বইতে পড়ে আসছেন কি, এই যে কুলি যারা আছে তাদের দ্বারা কৃতকাজ, তারা যদি একটা বোঝা মাথায় নিয়ে সামনের দিকে আগায়, তাহলে তাদের একটা বোঝা মাথায় নেয়, তাহলে তাদের দ্বারা কৃতকাজ হয় 0। কেউ যদি নিচ থেকে একটা বস্তু উপরের দিকে উঠায়, কেউ যদি নিচ থেকে একটা বস্তু উপরের দিকে উঠায়, তাহলে তার দ্বারা কৃতকাজ 0 হয়। ঠিক আছে? বা এটাও শুনেছেন, এইভাবেও ভুল লেখা থাকে বইয়ের মধ্যে। কিভাবে ভুল লেখা থাকে আমি আরেকবার বলি, যে কেউ যদি নিচ থেকে একটা বস্তু উপরের দিকে উঠায় যদি সামনের দিকে হাঁটতে থাকে, তাহলে ওইটার দ্বারা কৃতকাজ 0 হয়। এটা কি পুরোপুরিভাবে সঠিক হয়েছে কথাটা? এটা কিন্তু পুরোপুরিভাবে সঠিক কথা না। কেন পুরোপুরিভাবে সঠিক না? নিচ থেকে যখন একটা বস্তু উপরের দিকে উঠাবে, তখন তার আর এমজি বস্তুটা তো কি করবে, ব্যক্তিটা সামনের দিকে যাবে, উঠায়া কি করবে, সামনের দিকে যাবে, তাই না? তাহলে যখন উঠাবে তখন এই আর এমজি দ্বারা কৃতকাজ কি হচ্ছে, 0 হচ্ছে। আর এমজি দ্বারা কৃতকাজ 0 হচ্ছে, কিন্তু এই যে সামনের দিকে আগায় যাচ্ছে ওইটার দ্বারা কৃতকাজ কি 0 হচ্ছে? ওইটার দ্বারা কৃতকাজ কিন্তু 0 হচ্ছে না। ঠিক আছে? ওইটার দ্বারা কৃতকাজ যেহেতু 0 হচ্ছে না, তার মানে ওই কথাটা পুরোপুরি ভাবে কিন্তু সঠিক না। ওই কথাটা কি না, পুরোপুরি ভাবে সঠিক না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন তাহলে আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে যখন আগাচ্ছি তখন আপনাদেরকে বড় করে একটা প্রশ্ন স্ক্রিনে দেওয়া হয়েছে, যে কৃতকাজের মান প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। এবার আপনারা বলবেন যে আবার প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে
প্রসঙ্গ কাঠামো হচ্ছে যেখান থেকে বসে আপনি মোশনটাকে অবজার্ভ করতেছেন। এক হচ্ছে আপনি কিভাবে অবজার্ভ করতে পারেন, ভূমি থেকে দাঁড়ায় অবজার্ভ করতে পারেন, অথবা একটা গতিশীল বস্তু থেকে অবজার্ভ করতে পারেন। সাপোজ ধরেন প্রসঙ্গ কাঠামোর কথা যদি বলি, ধরেন এইখানে একটা গাড়ি আছে, সাপোজ এইখানে আমি একটা গাড়ি রাখলাম, তো এই গাড়িটা চলতেছে, ঠিক আছে, ডান দিকে চলতেছে। এখন এটাকে অবজার্ভ করতে পারে কয়ভাবে? দুইভাবে অবজার্ভ করতে পারে। এক হচ্ছে ধরেন যে এইখানে ব্যক্তিটা দাঁড়ায় অবজার্ভ করতে পারে এটা যে গাড়িটা সামনের দিকে যাচ্ছে। আরেকজন কি করতে পারে, গাড়ির মধ্যে বসে থেকে কি করতে পারে, অবজার্ভ করতে পারে। তার মানে এটার অবজারভেশন কিন্তু দুইভাবে হতে পারে, ঠিক আছে। এক হচ্ছে কি বাহির থেকে, এক হচ্ছে ভিতর থেকে। আরেকটা কি হইতে পারে, ধরেন আরো আরো এরকম অবজারভেশন হতে পারে যে এই গাড়ি তো যাচ্ছে, আপনি আরেকটা গাড়িতে বসে ওই গাড়িটাকে দেখতেছেন, দুইটা গাড়ি গতিশীল অবস্থায় আছে। ধরেন এইখানে আরেকটা গাড়ি যাচ্ছে, ধরেন যে বি ড্যাশ ভেলোসিটিতে, তাহলে এখান থেকে বসে এবার এই গাড়িটাকে দেখতেছেন। তাহলে এই যে এক একটা অবজারভেশন হচ্ছে, এই যে আমি এক এক জায়গা থেকে দেখতেছি, তাহলে এইটা যখন আমি এখান থেকে দেখবো তখন এটাকে বলা হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যেখান থেকে বসে আমি গাড়িটাকে অবজার্ভ করতেছি। আবার যখন আমি এখান থেকে বসে দেখব, এখান থেকে দাঁড়ায় দেখব, তখন এটা হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। যখন আমি এই গাড়ি থেকে দেখব এই গাড়িটাকে, তখন এই গাড়িটা হবে আমার প্রসঙ্গ কাঠামো। এখন আপনাকে বের করতে বলা হয়েছে বা আপনাকে চিন্তা করে বলতে বলা হয়েছে যে এই প্রসঙ্গ কাঠামোর মান কৃতকাজের উপর নির্ভর করে, বা কৃতকাজের মান হচ্ছে প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। কথাটা সত্য নাকি মিথ্যা? সবাই একটু চিন্তা করে অ্যান্সার দেন যে কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে, যে প্রসঙ্গ কাঠামোর মান কৃতকাজের মান আপনার প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। কথাটা ট্রু অর ফলস? কথাটা ট্রু অর ফলস? সবাই একটু কমেন্ট করে জানাই যে কৃতকাজের মান প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। কথাটা সত্য নাকি মিথ্যা? কৃতকাজের মান প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। কথাটা সত্য নাকি মিথ্যা? সবাই একটু কমেন্ট করে জানাই যে কথাটা সত্য নাকি মিথ্যা। দ্রুত সবাই কমেন্ট করে জানাই যে কৃতকাজের মান প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। কথাটা সত্য নাকি মিথ্যা? ট্রু অর ফলস? ট্রু অর ফলস? কৃতকাজের মান প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। কথাটা সত্য নাকি মিথ্যা? আচ্ছা, সাজ্জা সারিয়া বলছে সত্য, সঞ্জিত রয় বলেছে সত্য। আচ্ছা, রিজা বলতেছে কথাটা সত্য। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে যে কেন সত্য? কথাটা কি, যে এটা যে আপনারা সত্য বললেন, এটা কেন সত্য বললেন? এখন এটা তো আমি আপনাদের কাছ থেকে শুনতে পারতেছি না। যেহেতু আপনারা সত্য বলছেন, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝে শুনেই সত্য বলছেন। আমি কি ধরে নিচ্ছি? আপনারা বুঝে শুনেই সত্য বলছেন। এবার চলেন এটাকে আমি এক্সপ্লেন করি যে এই কথাটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। শুরুতেই বলে নেই এই কথাটা হচ্ছে কি টোটালি সত্য কথা। এই কথাটা কি টোটালি সত্য কথা। এখন আমি এইভাবে বললে তো হবে না, আপনাকে এক্সপ্লেন করে দিতে হবে না যে এটা কেন সত্য কথা? তাহলে চলেন একটু এক্সপ্লেন করে দিই। এটা খুব কঠিন কিছু না। সাপোজ ধরেন এখানে এটা একটা সারফেস, ঠিক আছে, এটা কি একটা সারফেস। তো এই সারফেসের মধ্যে আমি এম ভরের একটা ব্লক রাখলাম। সারফেসের মধ্যে কি ভরের ব্লক রেখেছি? এম ভরের একটা ব্লক রাখছি। তো এম ভরের ব্লকটা ধরে যে কিছু সময় পরে এইখানে ডিসপ্লেসমেন্ট হয়ে এই পজিশনে আসছে। কোথায় আসছে? ডিসপ্লেসমেন্ট হয়ে ধরেন যে এইখানে আসছে, ঠিক আছে। কতটুকু ডিসপ্লেসমেন্ট ঘটছে, তার কতটুকু সরণ ঘটেছে? ধরেন যে এক্স পরিমাণ সরণ ঘটেছে। ওকে, এখানে আমি এম্বরের ব্লকটাকে ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার ফলে সেটা কোথা থেকে কোথায় আসছে? এখান থেকে এখানে আসছে। এখন ধরেন আমি এইটা অবজার্ভ করতেছি কোথা থেকে বসে? এটা অবজার্ভ করতেছি সাপোজ ধরেন আমি গ্রাউন্ড থেকে দাঁড়ায়া। কোথা থেকে দাঁড়ায়া অবজার্ভ করতেছি এই ঘটনাটাকে? এই ঘটনাটাকে আমি কোথা থেকে দাঁড়ায়া দেখতেছি? গ্রাউন্ড থেকে দাঁড়ায়া দেখতেছি। যদি গ্রাউন্ড থেকে দাঁড়ায়া দেখি তাহলে কৃতকাজ কত হবে? এফএক্স হবে না? কৃতকাজ কত হবে? এফএক্স, কারণ এইদিকে ডিসপ্লেসমেন্ট, ফোর্স এইদিকে, ডিসপ্লেসমেন্ট এইদিকে, তাহলে অ্যাঙ্গেল কত? থিটা মানে কত আসবে? 0 ডিগ্রি। আর কস থিটা যদি 0 হয় তার মানে কস 0 মান কত হবে? 1 হবে। তাহলে এই জন্য কৃতকাজ কত পাচ্ছি? এফএক্স পাচ্ছি। এটা কার জন্য? ধরেন যে এইখানে আমরা দাঁড় করায় দিয়েছিলাম, কাকে দাঁড় করায় দিয়েছিলাম? এখানে দাঁড় করায় দিয়েছিলাম আমরা সঞ্জিতকে, ঠিক আছে। যদি সঞ্জিতকে দাঁড় করায় দিই তাহলে এই সঞ্জিত কি দেখবে? আর কৃতকাজ কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে। এটা কার দ্বারা কৃতকাজ? সঞ্জিতের দ্বারা। এখন ধরেন যে ঘটনাটা এমন হইলো যে এবার সেকেন্ড কেজে আইসা কি হইলো? সাপোজ এইখানে একজন আইসা চুপচাপ দাঁড়ায় গেল, ঠিক আছে। এইখানে একটা ব্যক্তি ছিল, ও আইসা কি করলো? এখানে আইসা দাঁড়ায় গেল। এখানে ধরেন যে সঞ্জিতের সে আইসা দাঁড়াইছে, ঠিক আছে, বা এখানে আইসা দাঁড়াইছে সঙ্গীতা।
সঙ্গীতা আইসা দাঁড়াইছে, ঠিক আছে। তো সঙ্গীতা আইসা যদি এই এমভরের ব্লকটার উপরে দাঁড়ায় যায়, সঙ্গীতা আইসা যদি এমভরের ব্লকটার উপর দাঁড়ায় যায়, তো এমভরের ব্লকটাও তো তার সাপেক্ষে কি করতেছে, সামনের দিকে যাচ্ছে। যদি এমভরের ব্লকটা সামনের দিকে যায়, সেও তো কি করবে, সামনের দিকে যাবে। যেহেতু সে এখানে আইসা চুপচাপ দাঁড়ায় গেছে, সঙ্গীতা যেহেতু এমভরের ব্লকের উপরে আইসা দাঁড়ায় গেছে, তার মানে এমভরের ব্লকটা যদি সামনের দিকে যায়, তাহলে সঙ্গীতাও সামনের দিকে যাবে। তাহলে এইবার সঙ্গীতার দ্বারা কৃত কাজ কি হবে বলেন তো? সঙ্গীতার দ্বারা কৃত কাজটা কত হবে? সঙ্গীতা কি দেখবে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে? সঙ্গীতা কি দেখবে তার যে স্মরণ হচ্ছে? সঙ্গীতা কিন্তু এটা বুঝবে না তার স্মরণ হচ্ছে কিনা, সে তো ওই এমভরের ব্লকটার উপরেই আছে। তার মানে ওই সঙ্গীতার জন্য কৃতকাজ কত হবে? এই সঙ্গীতার জন্য আপনার কৃতকাজ হবে কত? 0, কারণ তার জন্য তো কোনো ডিসপ্লেসমেন্টই হয় নাই। সে এম্বরের ব্লকটার উপরে আসিল, এই এম্বরের ব্লকটা তার সাথে যাচ্ছে। তার মানে আমি এক সময় পাচ্ছি কি, ফ্রেম যখন আমি চেঞ্জ করতেছি তখন আমি কৃতকাজ কত পাচ্ছি? 0 পাচ্ছি। আবার আরেক ফ্রেম থেকে যখন আমি এটাকে অবজার্ভ করতেছি তখন কৃতকাজ পাচ্ছি fx। তার মানে কৃতকাজের মানটা ফ্রেমের উপর ডিপেন্ড করে কি করে না? প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করে কি করে না? অবশ্যই প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করে। কথাটা কি বুঝতে পারছি? তার মানে কৃতকাজের মান কার উপর নির্ভর করে? প্রসঙ্গ কাঠামোর উপরে নির্ভর করে। কথাটা ক্লিয়ার? আমি যদি প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করি তাহলে কৃতকাজের মানও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটার এক্সাম্পল আরো হইতে পারে, যেমন গাড়ির কথা যদি আমি চিন্তা করি, ধরেন একজন ব্যক্তি গাড়ির মধ্যে আছে, ঠিক আছে, একটা বস্তা নিয়ে আছে। সাপোজ ধরেন যে সঞ্জিত কি করছে, একটা গাড়ির মধ্যে আছে, তো একটা বস্তা নিয়ে আছে। তো গাড়ির মধ্যে যদি বস্তা নিয়ে থাকে, এখন গাড়ি যদি চলতে থাকে, সঞ্জিত গাড়ির মধ্যে আছে, বস্তাটাও গাড়ির মধ্যে আছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ডিসপ্লেসমেন্ট কত? বস্তার সঞ্জিতের 0। বস্তার সঞ্জিতের ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 হবে। কিন্তু এই ঘটনাটা যদি সঙ্গীতা বাহির থেকে দেখে যে সঞ্জিত গাড়ির মধ্যে একটা কি নিয়ে আছে? বস্তা নিয়ে আছে, তাহলে ওই বাহির থেকে যে দেখতেছে, যদি গ্রাউন্ড থেকে দাঁড়ায় দেখে গাড়ি যদি চলতে থাকে, তাহলে তার রেসপেক্টে ওই বস্তাটার কি হবে? স্মরণ হবে না? অবশ্যই বস্তাটার স্মরণ হবে। আর যদি বস্তাটার স্মরণ হয়, বস্তাটার যদি স্মরণ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? কৃতকাজ হবে। সেক্ষেত্রে কি হবে? কৃত কাজ হবে। সবাইকে এটা বুঝতে পারছেন? আশা করি সবাই ক্লিয়ার। একটু কমেন্ট করে জানাই যে আমরা এটা বুঝতে পারছি কিনা, হ্যাঁ অথবা না। দ্রুত একটু কমেন্ট করে জানাই, দেন আমি একটু সামনে টপিকসে আগাবো। দ্রুত সবাই একটু কমেন্ট করে জানান যে ঘটনাটা বুঝতে পারছেন কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই যে এটা আমরা বুঝতে পারছি কিনা, হ্যাঁ অথবা না। দ্রুত কমেন্ট করে জানাই আমরা পুরো ঘটনাটাকে বুঝতে পারছি কিনা। ওকে, থ্যাংক ইউ। সিমি বলতেছে জি ভাইয়া, অনন্যা বলতেছে জি, রিয়া বলতেছে জি। ওকে ওকে, ধন্যবাদ। তাহলে চলেন আমরা সামনের দিকে আগাই। ওকে, আসেন সামনের দিকে যদি আগাই, তাহলে দেখলাম কি একটা ইনক্লাইন্ড অ্যাক্সিস। কি ধরনের অ্যাক্সিস বলেন তো? আনত তল। একটু ঘটনাটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ধরেন এইখানে আমি একটা এমভরের বস্তু আনত তল বরাবর রাখছি। আনত তল বলতে কি বুঝি? আনত তল অথবা হেলানো তল বলতে কি বুঝি? আনত তল বা হেলানো তল বলতে বুঝি, এটা একটু এক্সপ্লেন করে নেই, সবাই একটু মনোযোগ দিই। আমি জানি যে এটা আপনারা অনেকেই জানেন, তারপর আমি আরেকবার বলে নিই। ধরেন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস, এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। যখন আমি এই এক্স অ্যাক্সিসটাকে উপরের দিকে উঠাই দেব, সাপোজ ধরেন এই অ্যাক্সিসটাকে আমি উপরের দিকে উঠাই দিচ্ছি, কোথায় উঠাচ্ছি? এইখানে উঠাচ্ছি, তাহলে ওয়াই অ্যাক্সিসটাও কি করবে? উপরের দিকে উঠে যাবে না? তাহলে এই যে এক্স অ্যাক্সিসটাকে উপরের দিকে থিটা কোণে উঠাইলাম, এক্স অ্যাক্সিসটাকে যে উপরের দিকে থিটা কোণে উঠাইলাম, এই তখন যে নতুন অ্যাক্সিসটা পাচ্ছি সেটাও তো এক্স অ্যাক্সিস, বাট সেটাকে কি বলা হয়? আনত তল বরাবর এক্স অ্যাক্সিস। সেটাকে কি বলা হয়? আনত তল অথবা হেলানো তল বরাবর এক্স অ্যাক্সিস। তার মানে আমি যে কোণটা দিয়েছি এটা তখন নতুন এক্স অ্যাক্সিস, এবং সেটা আনত তল বরাবর নতুন এক্স অ্যাক্সিস হবে, এবং এটা হবে ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে আনত তল বরাবর কি? ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এবার আসেন এটা বোঝার চেষ্টা করি, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, পরীক্ষাতে অনেকভাবেই আসে। ঠিক আছে, ধরেন এইখানে একটা ইনক্লাইন্ড অ্যাক্সিস বরাবর একটা এমভরের ব্লককে রেখে দিলাম। কত অ্যাক্সিস বরাবর? ইনক্লাইন্ড অ্যাক্সিস বরাবর একটা এমভরের ব্লককে রেখে দিছি। ঠিক আছে, তো এমভরের ব্লককে যদি রেখে দিই, ধরেন এটার উপরে আমি এফ মানের ফোর্স দিয়েছি। কত মানের ফোর্স দিছি? এফ মানের ফোর্স দিছি। যদি এফ মানের ফোর্স দিই তাহলে ব্লকটা কি করবে? এখান থেকে উপরের দিকে উঠবে।
অবশ্যই উঠবে। ঠিক আছে, যদি উঠে, এখন আমি ধরে নিচ্ছি এইখানে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, এই যে উপরের দিকে উঠছে, এইটা উপরের দিকে উঠছে এল ডিসপ্লেসমেন্ট হইয়া, অর্থাৎ এর মধ্যবর্তী সরণটা কত হয়েছে, এল। এর মধ্যবর্তী সরণ কত হয়েছে, এল সরণ হয়েছে। যদি মধ্যবর্তী সরণ হয় এল, তার মানে এম ভরের বস্তুটা এল সরণ কইরা কোথায় আসছে, এখানে আসছে। ঠিক আছে, এখন আমি সারফেসটাকে স্মুথ সারফেস বলতেছি না, আমি সারফেসটাকে কি সারফেস বলতেছি না, স্মুথ সারফেস বলতেছি না, আমি বলতেছি যে এখানে ঘর্ষণ ছিল, এখানে কি ছিল, ঘর্ষণ ছিল। যদি ঘর্ষণ থাকে তাহলে ঘর্ষণ দ্বারা কৃত কাজ কি হবে, সেটাও আমরা বের করতে পারবো। ঠিক আছে, এবং ওই ঘর্ষণটাকে আমি প্রকাশ করব কিভাবে, যে এখানে ঘর্ষণ আছে নাকি নাই, সেটা অবশ্যই আমাকে প্রকাশ করতে হবে কি দ্বারা, মিউ দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আমি এখানে মিউ দিয়ে দিলাম, এই মিউ দ্বারাই আমরা বুঝতেছি কি, যে এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আর ঘর্ষণ গুণাঙ্ক যদি থাকে, তার মানে এখানে আমার সারফেসটা কোন ধরনের সারফেস না, স্মুথ সারফেস না। এই সারফেসটা কোন ধরনের সারফেস, এই সারফেসটা হচ্ছে ফ্রিকশন সারফেস, তার মানে এখানে কি আছে, ঘর্ষণ আছে, রাফ সারফেস। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। আপনাকে বের করতে বলা হয়েছে, আপনাকে বের করতে বলা হয়েছে এই যে এখানে কয় ধরনের ফোর্স আছে, এমজি ফোর্স আছে, একটু ফোর্স গুলা হিসাব করি। আপনার অভিকর্ষজ বল তো আছে, তারপরে অবিলম্ব প্রতিক্রিয়া বল আছে না, অভিকর্ষ বল থাকলে অবিলম্ব প্রতিক্রিয়া বল তো থাকবে, তাহলে সেখানে অবিলম্ব প্রতিক্রিয়া বল আছে, অভিকর্ষজ বল আছে, তারপরে আপনার ফ্রিকশন বল আছে, তাই না? ফ্রিকশন বল তো দেখতেছি, আবার কি পাচ্ছি, অ্যাপ্লাইড ফোর্স পাচ্ছি না, এফ। তাহলে কয় রকমের ফোর্স পাচ্ছি, এখানে টোটাল 4 রকমের ফোর্স পাচ্ছি। আপনাকে বের করতে বলা হয়েছে এই 4 রকমের ফোর্স দ্বারা কৃত কাজ কি হবে, এই 4 রকমের ফোর্স দ্বারা কৃত কাজ কি হবে সেটা আপনাকে বের করতে বলা হয়েছে। তাহলে আপনি কি নির্ণয় করবেন, নির্ণয় করো যে, নির্ণয় করো যে, আচ্ছা এইভাবে লিখি প্রশ্নটা, কৃত কাজ দ্বারা নির্ণয় করো যে, আচ্ছা কিভাবে লেখা যায়, এটা লেখা যায় হচ্ছে যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত হবে, বা অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ কি হবে, এফ বল দ্বারা কৃত কাজ কত হবে, এফ বল দ্বারা, এফ বল দ্বারা কৃত কাজ কত হবে, আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে এফ বল দ্বারা কৃত কাজ। তারপরে কোনটা দ্বারা কৃত কাজ বের করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে এমজি বল দ্বারা কৃত কাজ কত হবে, এমজি বল দ্বারা কৃত কাজ কত। তারপরে বের করতে বলা হয়েছে আপনার অবিলম্ব প্রতিক্রিয়া বল আর দ্বারা কৃত কাজ কত হবে। ঠিক আছে, দেন আপনাকে বের করতে বলা হয়েছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল দ্যাট মিনস ফ্রিকশন বল দ্বারা কৃত কাজ, ফ্রিকশন বল দ্বারা কৃত কাজ কত হবে। আপনাকে এই 4টা কোশ্চেন করা হয়েছে। আচ্ছা একজন বলতেছে আজকে থাক ভাইয়া, আচ্ছা আজকে থাকবে কিন্তু এই কোশ্চেনটা করার পরে থাকবে। ঠিক আছে, এই প্রশ্নটা শেষ করে আজকের ক্লাস আমরা শেষ করব। সবাই একটু মনোযোগ দিই। আপনাকে কয়টা দ্বারা কৃতকাজ বের করতে বলা হয়েছে, ফোর্স দ্বারা কৃতকাজ বের করতে বলা হয়েছে, এমজি দ্বারা কৃতকাজ বের করতে বলা হয়েছে, আর দ্বারা কৃতকাজ বের করতে বলা হয়েছে, এবং ফ্রিকশন দ্বারা কৃতকাজ বা ঘর্ষণ দ্বারা কৃতকাজের মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এবার চলেন আমরা এক এক করে সবগুলা বোঝার চেষ্টা করি, কারণ আপনাদের এখন দেওয়া মানে হচ্ছে আমার এখন সময় নষ্ট করা, তাই সময় না নষ্ট না করে আমি চলেন আপনারা আমরা একসাথে সলভ করি। ঠিক আছে, সবাই একসাথে মিলে এটা সলভ করা ট্রাই করি। সবার প্রথমে আসি এটার কম্পোনেন্ট নিয়ে। এখানে দেখেন এম্বরের বস্তুটা যেহেতু এখানে ছিল, তার মানে এটার কি হবে, এমজি ফোর্স আসবে না, অবশ্যই একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কি করবে, এমজি ফোর্স কাজ করবে। তাহলে এমজি ফোর্স কাজ করলো। এইবার এই এমজি ফোর্সের স্যার কয়টা কম্পোনেন্ট হবে, কয়টা উপাংশ হবে, 2টা উপাংশ হবে না? তাহলে এই এমজি ফোর্সের আমরা কয়টা উপাংশ পাবো, 2টা উপাংশ। একটা উপাংশ কোন বরাবর হবে, একটা উপাংশ হবে তার আনত তল বরাবর, এবং আরেকটা উপাংশ কি হবে, তার লম্ব বরাবর, আনত তলের লম্ব বরাবর। এখন এই যে একটা উপাংশ আমরা আনত তল বরাবর নিচ্ছি, যারা এখন লাইভে আছেন, ঠিক আছে, একটা উপাংশ যে আমি আনত তল বরাবর নিচ্ছি, এটা কেন নিচ্ছি, নেওয়ার কারণটা কি, কারণ তো আছে অবশ্যই, তাই না? নেওয়ার কারণটা কি, এটা আমি নিউটনের বলবিদ্যা আলোচনা করেছিলাম, এটা কেন নিচ্ছি, এই একটা ফোর্স এই দিক বরাবর। ঠিক আছে, এটা দেখি আপনাদের মধ্যে কারো জানা আছে কিনা। ঠিক আছে, যে একটা ফোর্স আমি কোন বরাবর নিচ্ছি, আনত তল বরাবর। ঠিক আছে, ওয়েল একটা ফোর্স যদি আনত তল বরাবর নেই, এবার বলেন এই অ্যাঙ্গেলটা কত, 90। আচ্ছা এরপরে এই অ্যাঙ্গেলটা কত আসবে, 90 মাইনাস থিটা হবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কি হবে, 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, থিটাই তো হবে, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, থিটা হবে। এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এবার 90 থেকে যদি আমি 90 মাইনাস থিটা বাদ দিই, তাহলে কতটুকু পাবো, এই থিটা অ্যাঙ্গেলটা পাবো না? তাহলে এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এইবার এর একটা কম্পোনেন্ট কি আসবে, এমজি কস থিটা হবে,
একটা কম্পোনেন্ট কি আসবে mg cos থিটা, আরেকটা কম্পোনেন্ট কি হবে mg sin থিটা হবে। একটা কম্পোনেন্ট আসবে mg cos থিটা, আরেকটা কম্পোনেন্ট হবে mg sin থিটা। যারাই অ্যান্সার দিয়েছে যে ত্বরণের জন্য তারা সবাই আমার স্টুডেন্ট, ঠিক আছে? যারা অ্যান্সারটা দিছে যে ত্বরণের জন্য তারা সবাই আমার ক্লাস করছে, ঠিক আছে? রিজা, অনন্যা, সাদিয়া প্রত্যেকেই কিন্তু এই নিউটনের বলবিদ্যা ক্লাসগুলো করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের মনে আছে দেখে। মিথিলাও মাত্র অ্যান্সার দিল, তার অ্যান্সারটাও সঠিক হয়েছে। প্রত্যেকে ক্লাসগুলো করেছে এজন্য জানে, ঠিক আছে? এবার দেখেন এখানে দুইটা কম্পোনেন্ট পাচ্ছি, একটা কম্পোনেন্ট পাচ্ছি হচ্ছে mg cos থিটা, আরেকটা কম্পোনেন্ট কি পাচ্ছি mg sin থিটা। ওইখানে ওই সাইনের আইটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল না, এই জন্য এটা মুছে আবার সুন্দর করে লিখলাম, ঠিক আছে? এবার আপনাকে কি কি দ্বারা কৃতকাজ বের করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে বল দ্বারা কৃতকাজ। এই যে আমরা ফোর্স দিচ্ছি, এই ফোর্স দ্বারা কৃতকাজ কত হবে? তাহলে চলেন এক এক করে সবগুলা বুঝার চেষ্টা করি। সবাই মনোযোগ দিয়ে একটু বুঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমি 1 নম্বরে নিচ্ছি যে WF, বল দ্বারা কৃতকাজ। আমি যে ফোর্সটা দিচ্ছি, অ্যাপ্লাইড ফোর্সটা দিচ্ছি, এটা দ্বারা কৃতকাজ কত হবে? তাহলে এটা দ্বারা কৃতকাজটা বোঝার চেষ্টা করি। আমি ফোর্স দিচ্ছি কোন দিকে? উপরের দিকে, এই দিক বরাবর। তাহলে ফোর্সের মান হচ্ছে F, তার ডিসপ্লেসমেন্ট হয়েছে কোন দিকে? সরণ হয়েছে কোন দিকে? উপরের দিকেই তো হয়েছে। তাহলে এইখানে ডিসপ্লেসমেন্টের মান হচ্ছে L। তাহলে cos থিটা, থিটার ভ্যালুটা কত ডিগ্রি? এখানে থিটার ভ্যালু কত ডিগ্রি কিভাবে বুঝবো? দেখেন F হচ্ছে এই দিকে, L ও এই দিকে। তাহলে F এবং L যদি একই দিকে থাকে তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি স্যার? অবশ্যই 0 ডিগ্রি, তাই না? তাহলে এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। তাহলে এখানে কত আসবে কৃতকাজ? cos 0 মানে কত? 1, তাহলে আসবে FL। এই WF দ্বারা কৃতকাজ তখন কত পাবো? FL পাবো। এই অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কাজ তো আর 0 না। রিজা আপনি কি বলেছেন? আচ্ছা তারপরেরটায় আসি যে আমাদের কোনটা mg ফোর্স দ্বারা কৃতকাজ কত হবে সেটা বের করার জন্য। আচ্ছা mg ফোর্স দ্বারা কৃতকাজটা বের করি, তাহলে চলেন। তাহলে w কি লিখবো? mg লিখবো। এবার w mg যদি লিখতে চাই, আমি কোন বল দ্বারা কৃতকাজ বের করতে যাচ্ছি? এই বল দ্বারা, ঠিক আছে? এবার এটার দ্বারা যদি আমি কৃতকাজ বের করতে চাই, তাহলে mg ফোর্সের, দেখেন mg ফোর্সের কোন কম্পোনেন্টটা হচ্ছে যে ফোর্সের কাজ করতেছে? সেটা কোন কম্পোনেন্টটা? mg sin থিটা না? দেখেন আমাকে কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল নিতে হবে? হয় ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সের, অর্থাৎ সরণ এবং বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিতে হবে, তাই না? তাহলে সরণ এবং বলের যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল নেই, তাহলে এখানে বলটা কোন বল? ডিসপ্লেসমেন্ট তো হচ্ছে উপর দিকে, সরণটা হচ্ছে কোন দিকে? উপর দিকে। বল কোনটা? বল এই যে mg sin থিটা না? mg এর কোন কম্পোনেন্টটা কাজ করতেছে? mg এর sin থিটা কম্পোনেন্টটা কাজ করতেছে। তাহলে mg হচ্ছে উপরের দিকে, আপনার এল হচ্ছে উপরের দিকে, আর এমজি ফোর্সের জন্য এমজির কোন কম্পোনেন্টটা কাজ করতেছে ফোর্সের? সেটা হচ্ছে যে এমজি সাইন থিটা। তাহলে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি স্যার? এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এমজির জন্য যদি বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এমজি সাইন থিটা নিতে হবে। তাহলে এমজি সাইন থিটা আর এল, তাহলে অ্যাঙ্গেল কত? 180। তাহলে আমি লিখবো কি? এমজি সাইন থিটা, mg sin থিটা ইন্টু এল ইন্টু কত? cos অ্যাঙ্গেল কত আসবে? 180 ডিগ্রি হবে। তাহলে যদি cos 180 ডিগ্রি হয় তাহলে এইখানে কত আসবে? mg ফোর্স দ্বারা কৃতকাজ। এই যে cos 180 মানে কত? -1, তাহলে কত হবে? মাইনাস mg sin থিটা ইন্টু কত? এল। কত আসবে? মাইনাস mg sin থিটা ইন্টু এল আসবে, ঠিক আছে? এরপরে আসেন 3 নম্বরে আমাকে কি বের করতে বলা হয়েছে? আমাকে বের করতে বলা হয়েছে অবিলম্ব বল দ্বারা কৃতকাজ। তাহলে অবিলম্ব বল কোনটা হবে? এইটা যদি সারফেস হয় তাহলে ঠিক এই লম্ব বরাবর অ্যাক্সিসটাই তো কি হবে? অবিলম্ব বল। কেন এই লম্বটা? কারণ অবিলম্ব বল সবসময় কন্ট্যাক্ট সারফেসের লম্ব বরাবর কাজ করে। তাহলে এটাই হচ্ছে কি তার অবিলম্ব বল। এইবার এই অবিলম্ব বল দ্বারা আমি কৃতকাজ কিভাবে বের করব? ঠিক আছে, সেটার জন্য আর এর ভ্যালু কত? আর ইজ ইকুয়াল টু কত? mg cos থিটা না? অবিলম্ব বলটা কত? আর ইজ ইকুয়াল টু এই আরটাকে তো ব্যালেন্স করতেছে কে? এই mg cos থিটাই। তাহলে এখানে আর এর ভ্যালু কত? mg cos থিটা। আর এর ভ্যালু হচ্ছে mg cos থিটা। ওয়েল, ভালো কথা। ডিসপ্লেসমেন্ট কোনটা? এইটা। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এল। এইবার এদের অ্যাঙ্গেল কত ডিগ্রি? অ্যাঙ্গেলটা কত ডিগ্রি সেটার জন্য আমি লিখতে পারি না? যে দেখেন আর হচ্ছে এই দিকে, আর হচ্ছে এই দিকে, এল হচ্ছে এই দিকে। তাহলে আর আর এল যদি এই দিকে তাহলে থাকে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এইখানে অ্যাঙ্গেল কত আসবে? 90 ডিগ্রি হবে। তার মানে cos 90 মানে কত? 0। এবার এর পাশে যাই থাকুক না কেন টোটাল মান কত আসবে? WR ইজ ইকুয়াল টু কত হবে?
জিরো হবে। ডাব্লিউ আর ইজ ইকুয়াল টু কত হবে? জিরো হবে। আচ্ছা, এরপরে আসি যে আপনাকে কি বের করতে বলা হয়েছে? আপনাকে বের করতে বলা হয়েছে ফ্রিকশন বল দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজকে আমরা বের করতে পারবো না? অবশ্যই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করতে পারবো। তাহলে ঘর্ষণ বল কিভাবে বের করে আমি আবারও লিখে দিচ্ছি যে ফ্রিকশন বল, এগুলা কিন্তু মুখস্থ কিছু না, আমি আবার রিপিট করতেছি যে এই ফ্রিকশন সমান সমান মিউ ইন্টু আর লিখলাম, এটা মুখস্থ কোনো সূত্র না, এটা মুখস্থ কোনো সূত্র না, কিন্তু এটা নিউটনের বলবিদ্যা বোঝানো হয় কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কেন আসছে। ঠিক আছে, সেই জ্ঞান থেকে আমি এটা আপনাদের বুঝাচ্ছি। ঠিক আছে, যারা নিউটনের বলবিদ্যা কোর্স করতেছে এখন বর্তমানে শুরু হয়েছে যেটা, তারা অবশ্যই এটা পাবে, ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে এখানে মিউটা কত? মিউ আর মানে কত? আর মানে হচ্ছে যে এমজি কস থিটা। তাহলে ফ্রিকশন বল দ্বারা কৃত কাজ কি হবে? মিউ এমজি কস থিটা। এখানে আপনাদের একটা প্রশ্ন করে ঝামেলার মধ্যে ফেলে দিতে পারি। সেই প্রশ্নটা কি জানেন? এখানে যে ফ্রিকশন বল কাজ করতেছে বা ঘর্ষণ বল কাজ করতেছে, এটা কোন ধরনের ঘর্ষণ? স্থিতিক ঘর্ষণ নাকি গতীয় ঘর্ষণ নাকি লিমিটিং ঘর্ষণ নাকি অন্য কিছু? এটা এটা হচ্ছে ঝামেলার মধ্যে ফেলে দেওয়া আপনাদেরকে। ঠিক আছে, এখন এইটা নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, তাহলে এইটা নিয়ে আলোচনা করতে হবে ঘর্ষণ নিউটনের বলবিদ্যা। এইখানে আলোচনা করলে আমার এটা নিয়ে পুরো ক্লাস চলে যাবে। ঠিক আছে, তবে অনেকেই যারা নিউটনের বলবিদ্যা শেষ করছে তারা সবাই জানে। আচ্ছা, যারা আমার কাছে নিউটনের বলবিদ্যাটা শেষ করেছেন সবাই একটু বলেন তো, এখানে যে ঘর্ষণ বল হবে সেটা কোন ধরনের ঘর্ষণ বল হবে? স্থিতিক ঘর্ষণ নাকি গতীয় ঘর্ষণ? সবাই একটু কমেন্ট করে জানান আর আমি এটা লিখতে থাকি। তাহলে এখানে ফ্রিকশন বল দ্বারা কি ফোর্স কত? মিউ এমজি কস থিটা। তাহলে ফ্রিকশন বল দ্বারা ফোর্সটা পাচ্ছি মিউ এমজি কস থিটা। ফ্রিকশন বল দ্বারা ফোর্স হয়ে গেল এটা, এটা হচ্ছে টোটাল ফোর্স। তারপরে ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল। সরণ কত হয়েছে? এল হয়েছে না? ডিসপ্লেসমেন্ট হয়েছে এল। এবার অ্যাঙ্গেল কত? কজ। কজ কজ যদি হয় তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি না? 180 ডিগ্রি। কিভাবে 180 ডিগ্রি? এটা কি বুঝতে পারতেছি? ফ্রিকশন বল সবসময় কি করে? বিপরীত দিকে কাজ করে না? তাহলে সবসময় কি বিপরীত দিকে কাজ করে? ঘটনাটা কিন্তু সত্যি না। এখানে বিপরীত দিকে কাজ করতেছে। বস্তুটা যদি সামনের দিকে মুভমেন্ট হইতে চায় তাহলে ফ্রিকশন বল কাজ করতেছে কোন দিকে? পেছনের দিকে। সঞ্জিত রায়, আপনি তো নিউটনের বলবিদ্যা পড়েন নাই, আপনি যে অ্যান্সারটা দিচ্ছেন সেই অ্যান্সারটা আপনার ভুল হয়েছে। লিমিটেড ফ্রিকশন হবে না। এখানে মিথিলা যে অ্যান্সারটা দিয়েছে স্ট্যাটিক ফ্রিকশন, তার অ্যান্সারটা পারফেক্টলি ঠিক আছে। এখানে ঘর্ষণটা কোন ধরনের ঘর্ষণ হবে? স্থিতিক ঘর্ষণ হবে, গতীয় ঘর্ষণ না। গতীয় ঘর্ষণ হয় হচ্ছে যখন রিলেটিভ মোশন হয়। চলেন ওইগুলো আমরা বাদ দিই। ঠিক আছে, আমাদের ফ্রিকশন বল দ্বারা ওভারঅল বের করতে বলছে, আমরা ফ্রিকশন বল দ্বারা বের করি। তাহলে এবার এমজি ফোর্স দ্বারা কৃত কাজ কত হবে? এই ফ্রিকশন বল দ্বারা কৃত কাজ কত হবে? ফ্রিকশন বল দ্বারা আপনার ডিসপ্লেসমেন্ট হচ্ছে উপরের দিকে এল, আর এফ হচ্ছে কোন দিকে? নিচের দিকে। ঠিক আছে, সেটা কত? ফ্রিকশন বল দ্বারা। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180। যদি 180 হয় তাহলে কজ 180 মানে কত? -1। তাহলে ডাব্লিউ এফ সমান সমান কত আসবে? ডাব্লিউ স্মল এফ সমান সমান আসবে মাইনাস মিউ এম জি কস থিটা ইন্টু কত? এল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি তার ফ্রিকশন বল দ্বারা কৃত কাজ। তাহলে এইবার একটা জিনিস দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, সেই কথাটা হচ্ছে আমরা ফ্রিকশন বল দ্বারা কৃত কাজ পাচ্ছি একরকম, তারপরে এইখানে অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ পাচ্ছি একরকম, তারপরে এখানে এমজি ফোর্স দ্বারা কৃত কাজ পাচ্ছি আরেক রকম, তারপরে এখানে এফ দ্বারা অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ পাচ্ছি কি অন্যরকম। তার মানে সবগুলা ফোর্সের মান কি ভিন্ন ভিন্ন না? সবগুলা ফোর্সের মান কি আপনার কৃত কাজের মান কি ভিন্ন ভিন্ন। তার মানে আমাকে অবশ্যই বলে দিতে হবে যে কোন ফোর্সের জন্য আমাকে কৃত কাজ বের করতে হচ্ছে।